সৌমিত্র চট্টোপাধ্যায় আমার দেখা জটিলতম মানুষগুলোর মধ্যে একজন। কিছু কিছু রাজনৈতিক দল নির্বাচনে হেরে যাওয়ার পর বলে মানুষ ভুল করলো, এর থেকে বড় ভুল কথা হতে পারে না। মানুষ ভুল করলো, আমি মানুষকে দোষ দেবো? আমি একটা জিনিস করতে পারিনি সেটার জন্য। মানুষের দায় নেই, বোঝার কোনো দায় নেই। আমার দায় আছে, একটা মানুষ যে দর্শক যে টিকিট কেটে হলে ঢুকছে তার জীবনে কি কষ্ট, আমি তার দায় নিতে যাচ্ছি? একমাত্র রাজ চক্রবর্তী সেই রিমেকের মধ্যে বাংলার ছোঁয়া আনার চেষ্টা করতেন। অনেকে আজকে সাক্ষাৎকারে এসে জিজ্ঞেস করেন যে আচ্ছা আপনারা তো এক্সপেরিমেন্টাল ছবি বানান। এক্সপেরিমেন্টাল ছবি আমরা ভারতবর্ষে বানাই না। এক্সপেরিমেন্টাল ছবি সেই ছবি যে ছবি আমি একটা গল্প পর্দায় বলবো কিনা, পর্দায় গল্প বলাটা একটা সিনেমার কাজ কিনা সেটাকে চ্যালেঞ্জ করবে। পরমব্রত চট্টোপাধ্যায় একজন পরিচালক এবং প্রযোজক এবং মূলত স্টোরি টেলার, যিনি এখনো অবধি পরিচিত বেশি অভিনেতা হিসেবে। এইটার যে জার্নিটা দ্যাট সামস আপ মাই লাইফ অ্যান্ড ক্যারিয়ার সো ফার। আমি দেখেছি যে ওই ছবিগুলো যখন মুক্তি পেয়েছে এতটাই হাফ বেকড, তার অংশ আমি হয়েছি। এটা আমার মনে হয়েছে যে সেটা আমার ক্রেডিবিলিটি নষ্ট হয়েছে। ঔদ্ধত্য বা মানুষকে ছোট করা কোনোদিন ছিল না, একটা ডিফেন্স মেকানিজম ছিল আমার, যে ডিফেন্স মেকানিজমটা উল্টো দিকের লোকটার অ্যারোগেন্স মনে হতো। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট। আমি অরুণাভ খাসনবিশ, আপনাদের হোস্ট ফর দ্য পডকাস্ট। অনেকগুলো এপিসোডের ক্ষেত্রেই আমি বলি যে এপিসোডটা খুব স্পেশাল। বেশিরভাগ এপিসোডের ক্ষেত্রেই বলি, কারণ আমি চাইতো করি যে প্রত্যেকটা এপিসোডই স্পেশাল ক্রিয়েট করার, যাতে আপনাদের সেই এপিসোডগুলো ভালো লাগে। জেনারেলি যেই এপিসোডগুলোতে আমি এবং উল্টো দিকের গেস্ট খুবই এনজয় করি আমরা এই কনভারসেশনটা, জেনারেলি দেখেছি আপনাদের সেই কনভারসেশন ভালো লাগে। আজকে আমাদের সঙ্গে আছে পরমব্রত চট্টোপাধ্যায়। পরমের সঙ্গে আমার একটা বন্ধুত্বর সম্পর্ক ছিল। আমি যখন ইন্ডাস্ট্রিতে প্রথম আসি, যাদের সঙ্গে আমার খুব ক্লোজনেস তৈরি হয়, পরম তাদের মধ্যে একজন। আমি ওর সঙ্গে সহযোগী পরিচালক হিসেবে কাজ করেছি, কিন্তু কখনোই পরমের ইনার আর্টিস্টটা ঠিক কী ভাবে বা ও কীভাবে নিজের প্রসেসটাকে দেখে বা ওর ইন্টারনাল কনফ্লিক্টগুলো বা ইনসিকিউরিটিসগুলোকে কীভাবে অ্যাড্রেস করে, এই নিয়ে জেনারেলি বন্ধুরা কথা বলে না। কিন্তু আজকে সেই সুযোগটা হয়েছে। আজকে এতটা ইনডেপথ কথা বলেছি আমরা, এতটা ডিটেলে কথা বলেছি অ্যাবাউট পরমব্রত চট্টোপাধ্যায় হিমসেলফ, যে আমার মনে হয় পরমকে আপনারাও না একটু নতুনভাবে ডিসকভার করতে পারেন। কারণ জেনারেলি কী হয়, আমরা তো একজন সেলিব্রিটিকে সেলিব্রিটি হিসেবে দেখি, মানুষ হিসেবে কম দেখি। আজকে বোধহয় মানুষ পরমব্রত চট্টোপাধ্যায় খুব ওপেনলি সোল কানেকশন পডকাস্টে নিজেকে মেলে ধরেছেন। আমার তো দারুণ লেগেছে, কারণ অনেক দিন পর একটা দেখা হলো, অনেক দিন পর এরকম একটা কনভারসেশন করতে পারার একটা আলাদাই আনন্দ আছে পুরনো বন্ধুর সঙ্গে। সো আজকের এপিসোডে পরমব্রত চট্টোপাধ্যায় অন সোল কানেকশন পডকাস্ট। সিট ব্যাক, রিল্যাক্স অ্যান্ড এনজয় দ্য পডকাস্ট। সো আজকে আমাদের সঙ্গে আছেন পরমব্রত চট্টোপাধ্যায়। একটা অলরেডি এপিসোড আপনারা দেখেছেন, সেটা আমরা পর্ণসবরী সাপের সময় করেছিলাম স্পেসিফিক্যালি অন তন্ত্র এবং ইন্ডিয়ান তন্ত্র এবং ওর ওই জনারটা ট্রাই করার কারণ ইত্যাদি ইত্যাদি নিয়ে কথা বলেছিলাম। আর ঘটনাচক্রে এই মুহূর্তে পরম যখন আমার সামনে বসে আছে, কয়েকদিন আগে রিলিজ করেছে নিকষ ছায়া এবং দুর্দান্ত রেসপন্স পাওয়া যাচ্ছে চারিদিক থেকে, অ্যান্ড ইটস ডুইং ভেরি ওয়েল। প্রথম কথা হলো, ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট। থ্যাংক ইউ ফর কামিং অ্যান্ড কংগ্রাচুলেশনস ফর নিকষ ছায়া। ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। কেমন আছিস? ঠিক আছি, ভালো আছি। আমি কখনোই বলি না যে ভালো নেই, আবার কখনোই বলি না দারুণ আছি। আমার মনে হয় যে সব সময়তেই মানে আমরা এক তো হচ্ছে বেঁচে থাকা ইটসেলফ একটা অনগোয়িং প্রসেস, সেটার কালকের দিনটা সব সময়তেই আজকের থেকে হয় আরও খারাপ কিংবা আরও ভালো, রাইট? সো যে কোনো একটা। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা যে জগতে কাজ করি বা যে ক্ষেত্রে কাজ করি, সেই ক্ষেত্রটা এতটাই অনিশ্চিত এবং এতটাই তার মধ্যে ওঠা পড়া লেগে থাকে যে মানে আমরা কোনোদিনই বলতে পারি না বা পারবো না যে মানে সব ঠিক আছে, বিকজ কালকে একরকম ছিল, আজকে একরকম আছে, আগামীকাল আর একরকম থাকবে আর কি। এটাই একটা আবহমান একটা পদ্ধতি বা আবহমান একটা প্রসেস বলা যেতে পারে, এবং তার মধ্যেই সবচেয়ে বেস্টটা বের করার চেষ্টা। এক্স্যাক্ট। হ্যাঁ, তো এই নিকষ ছায়ার এই রেসপন্সটা কিরম লাগছে? মজা লাগছে? হ্যাঁ, ভালো তো নিঃসন্দেহে লাগছে। যে কোনো কাজ করে সেটা যখন মানুষ দেখেন এবং দেখে যখন ভালো লাগে তারা যখন জানান সেটা, এবং যখন মানে শেষ অবধি নাম্বার কথা বলে আর কি। একদমই তাই। তো আমাকে প্ল্যাটফর্মের তরফ থেকেও জানানো হয়েছে যে
খুবই ভালো নাম্বারস এবং টাচউড আর কি। তো সেই কারণে সবসময় তো সেটা অত্যন্ত আনন্দের খবর। ঠিক। আর যেহেতু হরর জনারটা নিয়ে খুব বাংলায় কেন ভারতবর্ষে খুব কম কাজ হয়, বাংলায় তো হচ্ছিলই না, সেই কারণে গত বছর থেকে পর্ণসবরীর সাপের হাত ধরে এই জনারটায় বাংলায় কাজ করার ক্ষেত্রে যদি ভুল করেও যদি এরা পথপ্রদর্শক হওয়ার একটা দাবি না হলেও যদি বলি যে বোধহয় হয়তো বা একটা নতুন একটা রাস্তা খোলা গেছে, সেটার কৃতিত্ব হয়তো আর 20% হলেও হয়তো বা পেতে পারি, সেটা ভেবে ভালো লাগছে আর কি। আমি যখন তোকে মেসেজটা করলাম আমি লিখেছিলাম যে আই ওয়ান্ট টু টক অ্যাবাউট ইউর পার্সোনাল লাইফ, তো রিয়েলাইজেশন অ্যাজ অ্যান আর্টিস্ট, কিন্তু তার সঙ্গে আরেকটা জিনিস লিখেছিলাম যে এই যে জনারটা যেটা তুই বললি আর কি, অবভিয়াসলি দের ইজ এ কন্ট্রিবিউশন, কারণ না হলে প্রথম কথা হলো হরর জনার ইজ এ ডিফারেন্ট জনার। তুই যে জনারটা তুই যে জনারটা শুরু করার দিকে যেই বললি যে 20% হলো কন্ট্রিবিউশন, আই থিঙ্ক ইটস মোর, বিকজ এই জনারটা শুধু হরর নয়, তার মধ্যে কিছু স্পেসিফিক দিক আছে যে দিকগুলো আরেকটু ডিপার, মানে শুধু ভূত আসলো ভয় পেলাম তার নয়, ইট হ্যাজ ইটস লেয়ার্স। তো সেটা আমার মনে হয় যে খুবই একটা কমেন্ডেবল কাজ, আর এটা হওয়ার জন্য আমার মনে হয় পরবর্তীতে যদি হরর আরেকটু হয় বাংলায়, সেটা উইল বি ভেরি, আমার তো দারুণ লাগবে যদি এই ঘটনাটা ঘটে, কারণ হরর আমাদের এমনিতেই খুব পছন্দের জন্য, আমরা বাইরের ছবি প্রচুর দেখি। না, আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে আসলে আমার কথাটা মনে হয় মাঝে মাঝে যে আমরা যারা বাংলা সিনেমা বানাচ্ছি, সিনেমা ওটিটি কন্টেন্ট বানাবার চেষ্টা করছি, এটা আমি এটা কাউকে ছোট করতে চাইছি না, কারোর প্রতি কি বলবো, অশ্রদ্ধা অবহেলা থেকে বলছি না, বা তার কারোর দিকে আঙুল তুলতে চাইছি না, কিন্তু আমার মনে হয় আমাদের আরেকটু সাধারণ মানুষ কি পড়ছেন কি শুনছেন এটার দিকে আরেকটু চোখখান খোলা রাখলে বোধহয় ভালো হয়। তাহলেই কিন্তু আমরা বুঝতে পারবো যে কেন হরর ওয়ার্ক করছে। কারণ দুটো, একটা হচ্ছে যে একটা ঐতিহাসিক কারণ আছে, বিশেষ করে পূর্ব ভারতে মাইথোলজিক্যাল হরর বা তুই যেটার কথা বলার চেষ্টা করছিস, সেইটা তার একটা জনপ্রিয়তা বহুদিন ধরে আছে, তার কারণ পূর্ব ভারতের অধিকাংশ মানুষ শাক্ত। হ্যাঁ, কামাখ্যা কামরূপ পূর্ব ভারতে, বাংলা শক্তি পূজার জায়গা। হ্যাঁ, এবং তার সঙ্গে একটা ফোকলোরের ট্র্যাডিশন। এক্স্যাক্টলি, আমি বলছি ফোকলোরটা এমন জায়গায় যেখানে আজকে এই তান্ত্রিক কাপালিক এই জিনিসগুলো আমাদের ধ্রুপদী যে সাহিত্য, যে ক্লাসিক্যাল সাহিত্য, সেগুলোর মধ্যেও ঢুকে পড়েছে। এবং আমাদের যে বাঙালি হিন্দুদের কথা বলছি, তাদের যে পুজো আচ্চা ইত্যাদি, সেইগুলোর মধ্যে ওতপ্রোতভাবে তন্ত্র মিশে আছে। এখন তন্ত্র বলতেই আমরা ভাবি এটা বিরাট একটা কিছু হচ্ছে, একটা সাংঘাতিক হ্যাঁ ব্ল্যাক ম্যাজিক, মারণ, উচ্চাটন, বশীকরণ। তার কারণ কি, ওগুলো তন্ত্রের অংশ, তন্ত্রের একদম নিচু তলার অংশ, এবং সেগুলো দিয়েই মানুষের কাছে তন্ত্রকে জনপ্রিয় করা হয়েছে। পাবলিসিটি বেশি, খবরের কাগজে বিজ্ঞাপন দেওয়া হয় যে বশীকরণ, তন্ত্র বিশারদ, অমুক তমুক, বশীকরণে স্পেশালিস্ট ইত্যাদি, হ্যানা ত্যানা বলে। আসলে তন্ত্র জিনিসটা অনেক উচ্চ মার্গের সাধনা, তনুকে ত্রাণ করা। হ্যাঁ, এই নিজের শরীরের মধ্যে দিয়ে এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে বিলীন হয়ে যাবার বা তার সঙ্গে নিজেকে যুক্ত করার একটা সাধনা, যেটা উচ্চতম মার্গের একটি সাধনা আর কি। যাই হোক, সেই সাধনা পূর্ব ভারতে, বিশেষ করে বাংলায়, অবিভক্ত বাংলায় দীর্ঘদিন ধরে, 1000 বছরের বেশি ধরে চলে আসছে। তার সঙ্গে আমি বারবার এটা আমাদের নিকষ ছায়া বা পর্ণসবরীর সাপের আগেও, বিশেষ করে নিকষ ছায়ার আগে, নিকষ ছায়া পার্ট 1-এর আগে অনেকগুলো ইন্টারভিউতেই বলেছি যে আমাদের যেহেতু বৌদ্ধ ধর্মের সঙ্গে একটা খুব নিবিড় যোগাযোগ আছে, বজ্রযান বৌদ্ধ ধর্মের সঙ্গে, তো একটা অদ্ভুত আদান প্রদানে এই তান্ত্রিক ঐতিহ্য ইতিহাস আমাদের তৈরি হয়েছে, এবং সেটার পীঠস্থান কিন্তু বাংলা। বাংলা বলতে আমি বৃহত্তর পূর্ব ভারত বলছি আর কি, যেটা 7 সিস্টার্স যদি বলি আর কি। হ্যাঁ, তো সেই কারণে আমাদের জীবন জীবিকা, সাধারণ ক্রিয়া কর্ম সব কিছুর সঙ্গে জড়িয়ে আছে। এমনকি যখন কোনো মুসলমান
কোনো ওঝা বা কেউ যখন বিজ্ঞাপন দেন খবরের কাগজে, আমরা দেখব তারা অবধি লেখেন যে তন্ত্র বিশারদ। হ্যাঁ, বাঙালি মুসলমান কোনো কেউ, বীরভূমের কেউ, দক্ষিণ চব্বিশ পরগনার কেউ, তিনি অবধি লেখেন পাশে তন্ত্র বিশারদ। ব্যাপারটা এতটাই সর্বজন বিদিত, এতটাই ফোকলোর লেভেলে। হ্যাঁ, এইটা একটা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা যদি খেয়াল করে দেখি যে পরিমাণ হরর পডকাস্ট, যে পরিমাণ জনপ্রিয়, আমার তো অবাক লাগে যে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার, আমি ব্রডলি কন্টেন্ট ক্রিয়েটার যদি বলি, তারা এটা নোটিস করিনি কেন এতদিন। এটা মানে আমি খেয়াল করে দেখতে গিয়ে দেখলাম, আমি যখন সেটা একটা আলাদা ইতিহাস, সেটা পরে বলছি। মানে আমি বলতে পারি যে এই মুহূর্তে ইউটিউবে কিছু না হোক 15 থেকে 20টা খুব মানে যথেষ্ট প্রফেশনালি করা মানে কি বলবো অডিও বুক বা মানে পডকাস্ট শো চলে। আমি সানডে সাসপেন্স ভুলেই ছিল, ওর তো প্রফেশনালি করা, মির্চি অল দ্যাট, বা শায়ক আমানের ওই মিডনাইট হরার স্টেশন, ওগুলো তো যথেষ্ট প্রতিষ্ঠিত। ওগুলোকে বাদ দিয়ে আরো অন্তত 15-16টা আছে, আরো বেশি থাকতে পারে, বেশি আছে। শুধু তুই বললি এটা অডিও বুকের কথা, তারপর আরেকটা আছে কনভারসেশন অন হরর, ওগুলো তো আছেই, মানে প্রচুর প্রচুর প্রচুর। এবার সেইটা, এবং যে পরিমাণ আজও যে পরিমাণ হরর সাহিত্য রচিত হয় বাংলায়, হ্যাঁ, সেটা কল্পনা করা যায় না। ইতিহাসের দিকে তাকালেও দেখবো আমরা যে বাংলায় যে পরিমাণ অলৌকিক সাহিত্য হয়েছে ইতিহাসে, ততটা খুব অন্য ভাষায় কম হয়েছে। হ্যাঁ, বিদেশে কিছু জায়গায় হয়েছে, ভারতবর্ষে সাউথ ইন্ডিয়াতে কিছু জায়গাতে আছে আমি জানি, দক্ষিণ ভারতে অন্য জায়গায় এই পরিমাণ অলৌকিক গল্পভিত্তিক সাহিত্য আর কি, অলৌকিক ঘটনাভিত্তিক সাহিত্য খুব কম রচিত হয়েছে। তার মানেই আমাদের সংস্কৃতির সঙ্গে কোথাও একটা অতিলৌকিক বা অলৌকিকের যোগাযোগ আছে। আমরা ভালোবাসি জিনিসটা, সেটা অজানাকে জানার আগ্রহ থেকেই হোক, সেটা আমাদের তান্ত্রিক ঐতিহ্যের জন্যেই হোক, সেটা আমাদের সাহিত্য রস অন্য ভারতবর্ষের অন্যান্য অনেক প্রান্তের থেকে আরও বেশি উন্নত, সেটার জন্যই হোক, যে কোনো কারণেই হোক। তো এইটাকে ট্যাপ ইন না করাটা তো আমার মনে হয় যে সেটা একটা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সেটা একটা ভুল হচ্ছিল বা এখনো হচ্ছে হয়তো বা। ট্রু, কারণ যদি সত্যি বলা হয় বারবার এই কথাটা যে দর্শকদের কাছে পৌঁছতে পারছি না, এটা অনেকেই বলছে, আমার পডকাস্টে এসেও বলা হচ্ছে, সারাক্ষণই বলছি আমরা। কিন্তু হ্যাঁ, একদম সঠিক যে অলরেডি যেটা মানুষের মধ্যে বীজ হিসেবে লুকিয়ে আছে, তুই তো একেবারে গোড়ার বীজের কথা বলছিস, একদম, কারণ এটা তো আমাদের মধ্যে, এটা আমাদের মধ্যে ইনহেরেন্ট, যাকে ইংরেজিতে বলে আমাদের সহজাত, এটা একদম। যেমন যেই কারণে যদি মানে ঠিক করে প্রেমের গল্প বলা যায়, ফেল করে না, কারণ বীজ আছে প্রেমের গল্প সারা পৃথিবীতেই তাই। ঠিক সেরকম এটা তো তুই খুব স্পেসিফিক বলছিস যে এই রিজিয়নটা এটা আরো বেশি। তুই যে সাহিত্যের কথা বললি, অলমোস্ট বড় বড় সাহিত্যিকদের সবাই এই জনারের কিছু না কিছু লেখার ট্রাই করেছে। বুদ্ধদেব বসুর মতো মানুষ, হ্যাঁ, যিনি, যাকে সারা পৃথিবী বা সারা বঙ্গদেশ যাকে প্রথিতযশা কবি হিসেবে চেনেন, হ্যাঁ, তিনি অবধি ভূতের গল্প লিখেছেন। কেন? তিনি কি বিরাট ভূতে বিশ্বাস করতেন? তিনি কি বিরাট ভয় পেতেন? তা না, এটা একটা জনপ্রিয় জনার, এটা জনপ্রিয় ধারা, যে ধারার গল্প মানুষ পড়তে দেখতে ভালোবাসেন, অথচ আমরা সেটাতে কাজ যথেষ্ট পরিমাণে করি না, আমরা নানা কারণে পিছিয়ে আসি। হ্যাঁ, আর একটা কথা আমি এখানে বলতে চাই, একটু মানে এই সোল কানেকশনের মাধ্যমে বলতে চাই, আমি নোটিস করেছি একটা জিনিস, সেটা হচ্ছে যে আমাদের তথাকথিত দক্ষিণ কলকাতার শিক্ষিত আমাদের মতো লোকজনদের আর কি কোথাও একটা ছুতমার্গ কাজ করে। হ্যাঁ, হরর নিয়ে কাজ করার ক্ষেত্রে বা মুক্ত কণ্ঠে মানুষের কাছে বলতে যে আমি হরর দেখতে পছন্দ করি না, হ্যাঁ, এটা যেন এটা বিনিথ মি আর কি, এটা আমার থেকে একটু নিচে, মানে এটা যাকে ইংরেজিতে বলা যায় লেসার জনার আর কি। হ্যাঁ, যে না, আমি তো মানসিক সম্পর্কের গল্প বলি, মানবিক সম্পর্কের গল্প বলি, আমি থ্রিলার বলি, হররটা ঠিক সেটাকেও তারা ক্যামোফ্লাশ করেন এটা বলে যে খুব কঠিন জনার, তো অনেক ভিএফএক্স লাগে। আসলে নয়, আসলে তাদের একটা কোথাও একটা জাত্যাভিমানে লাগে কোথাও একটা। এবার আমার প্রসঙ্গটা হচ্ছে যে, বক্তব্যটা হচ্ছে, যদি জাত্যাভিমানে লাগতো তাহলে মানে যদি এটা
লেসার জনার হতো, তাহলে বুদ্ধদেব বসু কেন লিখেছেন, তাহলে হুমায়ুন আহমেদ কেন লিখেছেন, পাতার পর পাতা কেন ভরিয়েছেন অলৌকিক গল্প দিয়ে, মিসির আলির মতো আর একটা চরিত্র সৃষ্টি হয়নি পৃথিবীতে। হ্যাঁ, এবং ফ্যাসিনেটিং লাগে যে হুমায়ুন আহমেদ একজন বাঙালি মুসলমান, তিনি একটি চরিত্র তৈরি করলেন যিনি একজন বাঙালি মুসলমান, যার অধিকাংশ গল্পে, অন্তত প্রথম 3টে যে সব থেকে বড় গল্প, সেই গল্পে মূল জিনিসটা হচ্ছে মাদার গডেস। হ্যাঁ, নিশিথিনী দেবী, প্রতিটা গল্পের মূল মানে আইডিয়াটাই, অভীষ্ট ধারণাটা হচ্ছে মাদার গডেস। ঠিক আছে, তো এটা না বাংলার ধর্ম নির্বিশেষে এটা বাংলার ইয়ের সঙ্গে জড়িয়ে আছে, সংস্কৃতি ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে। তো সেই কারণে আমার মনে হয় এই ছুতমার্গটা থেকে বেরিয়ে আসার একটা সময় এসেছে আর কি। দেখ, এই ছুতমার্গ বললি খুবই একটা ইম্পর্ট্যান্ট কথা, কারণ রিসেন্টলি আমিও বারবার বিভিন্ন কনভারসেশন করছি, তাতে বিভিন্ন রকম কথা উঠে আসে, আমারও কিছু ভাবনা, কিছু রিয়েলাইজেশনের পরিবর্তন হয় সেখানে। এই যে একটুখানি কমার্শিয়াল, যে মানে ধর হরর বেশি মানুষের পছন্দ, সত্যি কথা বেশি মানুষের পছন্দ, তাহলে কি কোথাও এই আমাদের মতো মানুষজন পপুলিস্টের দিক, পপুলিস্ট যেটা খুব বেশি মানুষ পছন্দ করবে সেটা ভালো না। এই যে বাঙালির একটা অল্প একটা নাকুচু ভাব আছে যে যেই সময় কমার্শিয়াল ছবি রমরমিয়ে চলছে, সেই সময় বাংলার এরকম বেশ কিছু মানুষ, আমি আমাকেও ইনক্লুড করে বলছি, আমার মনে হয়েছে এগুলো তো খুব একটা ভালো ছবি না। আজকের রিয়েলাইজেশন অন্য, কিন্তু সেই সময় আমার মনে হয়েছে, আমি শুধু মনে হয়েছে না, আমি বলেছি এ কথা, সোচ্চারে বলেছি, এগুলো কি ছবি হচ্ছে, এটা একটা পরিবর্তন দরকার, বদল দরকার। হ্যাঁ, এই পরিবর্তন এবং বদল করতে গিয়ে পরিবর্তন নিঃসন্দেহে পরিবর্তন না, যেটা দরকার সেটা হচ্ছে কোনো জিনিসই না একচ্ছত্র আধিপত্য হয়ে গেলে মুশকিল। হ্যাঁ, গোটা কোএক্সিস্ট করতে, সহাবস্থান হতে হবে। গোটা মিড 80s লেট 80s থেকে 90s জুড়ে যেটা হতো সেটা হচ্ছে 2000 সালের মাঝামাঝি বা মানে 2008-9 সাল অবধি যেটা হতো সেটা হচ্ছে যে একই ধরনের বাণিজ্যিক বাংলা ছবি। এবার তার থেকে একটা ক্লান্তি তৈরি হয়েছিল। আমাদের যে প্রজন্মটা যারা কাজ করতে আরম্ভ করে 2001-2 সালের নাগাদ, তারা যখন একটু বড় হলো, তাদের একটা তৈরি হলো, তখন সেই জেনারেশনটার মধ্যে আমাদের থেকে 10 বছরের বড় লোকেদেরও ইনক্লুড করছি, যারা তখন মেকার্স একদম, তাদের মনে হলো যে না, এই যে রুচিটা তৈরি হচ্ছে বাংলা বাণিজ্যিক ছবি থেকে, সেইটার একটা পরিবর্তন হওয়া দরকার। যেটা প্রয়োজন ছিল সেটা হচ্ছে হ্যাঁ পরিবর্তন হবে, পরিবর্তন হয়ে একটা অন্য ধারার বাণিজ্যিক বাংলা ছবি হবে, অন্য ধারার অন্য চেতনার বাংলা ছবি হবে, অন্য সেন্সিবিলিটির। তার পাশাপাশি এই যে ছবিগুলি হচ্ছে, এই ছবিগুলি তো বাঁচিয়ে রেখেছে একটা ইন্ডাস্ট্রিকে, তার তো একটা প্রয়োজন আছে। হ্যাঁ, সেইটাকে সহাবস্থান করতে দেওয়াটা প্রয়োজন ছিল। আমরা সবাই ঝাড়ে বংশে সকলে আচমকা তথাকথিত আরবান বাংলা ছবি বানাবো বলে ঢুকে গেলাম তার মধ্যে। এতে যেটা হলো হয়তোবা, এবং তার মধ্যে আমি নিজেকে কিন্তু ইনক্লুড করছি, এই দোষে আমিও দোষী, আমি নিজেকে এর থেকে বাদ রাখছি না একেবারেই। আমরা যেটা বুঝতে পারলাম না সেটা হচ্ছে যে এই যে 80-র দশক 90-এর দশকে যে বাংলা ছবিগুলি তৈরি হতো, যেগুলি গ্রামে গঞ্জে রমরম করে চলতো, সেই ছবিগুলি কিন্তু এসেনশিয়ালি অরিজিনাল বাংলা ছবি ছিল। হ্যাঁ, আজকে স্বপন সাহা, অঞ্জন চৌধুরী, অনুপ সেনগুপ্ত, সুজিত গুহ, হ্যাঁ আরও লোক আছেন এরকম, আরও মানুষ আছেন, তারা কিন্তু মাটির বাংলা গল্প বলতেন, অত্যন্ত চড়া দাগের, মোটা দাগের, ভীষণ যাকে বলে হয়তো অনেক ক্ষেত্রে গ্যাদগেদে যাকে আমরা বলি তাই, কিন্তু সেগুলো অরিজিনাল বাংলার গল্প ছিল। ঠিক, সেটাকে আমরা 2007-8 সালের পর থেকে রিপ্লেস করলাম কি দিয়ে? একদিকে এই হাইপার আরবান সেন্সিবিলিটির ছবি দিয়ে, যেটা শুধু শহর কলকাতা, বড় জোর একটু শহরতলির জায়গায় লোকে দেখবে বুঝবে, বড় জোর। বাকি যে রেস্ট অফ বেঙ্গল, বৃহত্তর বাংলা, সেই তাদের জন্যে ছুঁড়ে দেওয়া হলো হচ্ছে কিছু দক্ষিণ ভারতীয় ছবির রিমেক, যার সঙ্গে বাংলার কোনো যোগাযোগ নেই। একমাত্র রাজ চক্রবর্তী সেই রিমেকের মধ্যে বাংলার ছোঁয়া আনার চেষ্টা করতেন, বা এখনও যে কবার রিমেক বানিয়েছেন মনে হয়েছে যে হ্যাঁ আমি দক্ষিণ ভারতীয় ছবি দেখছি না, আমি বাংলায় একটা ছবি দেখছি, কিন্তু সেটা
পরে জানা গেছে যে এটা দক্ষিণ ভারতীয় ছবির রিমেক একটা, কিন্তু উনি সেটাকে তুলে এনে অ্যাডাপ্ট করতে পারতেন রাজ চক্রবর্তী। বাকি যে দক্ষিণ ভারতীয় ছবিগুলির রিমেক হতো সেগুলোর এই যে একটা যদি মাইক থাকে শটে, এই মাইকটা এক্স্যাক্টলি যে কোম্পানির যে রঙের যে অ্যাঙ্গেলে রাখা আছে সেরকমভাবে রিমেক তৈরি করা হতো। তো এটাতে না বৃহত্তর বাংলার দর্শক বিরক্ত হলেন, তারা বাংলা ছবি থেকে মুখ ঘুরিয়ে নিলেন কমপ্লিটলি। হ্যাঁ, এইটা একটা ভুল হয়েছে আমাদের। এই সময় সহাবস্থানের কথা বলা উচিত ছিল, লড়াই নয়, হ্যাঁ মানে মারামারি নয়, যে তোরটা খারাপ আমারটাই শুধু ভালো, এটা না, যে হ্যাঁ তোমারটা একটা বৃহৎ দর্শক দেখেন, তার পাশাপাশি আমার চেতনাটা আমার সেন্সিবিলিটিটাও কোথাও একটা জায়গা পাক। হ্যাঁ, এই যেটা বাইনারি তৈরি করে ফেললাম, হয় ওটা নয় এটা, এটার ফলে কিন্তু আজকে মানে বাংলা ছবি দেখার বা বাংলা কন্টেন্ট দেখার দর্শকের সাইজ, স্যাম্পল সাইজটা ছোট হতে 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 এইটুকু হয়ে এসে দাঁড়িয়েছে আর কি। এটা এই ভুলে বা এই দোষে আমরা সকলে দোষী। এবং সেখানেই তোর এটাই তুই যে পয়েন্টটা তুললি যে হরর না বানানোর কারণটাও এখানেই, এটা এক ধরনের আসলে এক ধরনের এলিটিজম বা ক্লাসিজম কাজ করে। বাঙালির এমনিতেই শিক্ষিত শহুরে বাঙালির মধ্যে একটা সহজাত একটা ক্লাসিজম আছে, একটা কি বলবো, একটা শ্রেণীগত নাকুচুপনা আছে। সেইটা আমার তো মানে আমি তো এটার জন্য বিখ্যাত ছিলাম, শ্রেণীগত নাকুচুপনার জন্য, মানে অনেক দিন ধরে আর কি। লোকে আমাকে পাকা পরম বলতো, নাকুচু পরম বলতো, এবং আমি কোনো স্বীকার করতে আমার কোনো অসুবিধা নেই, আমি বহুদিন সেটা ছিলাম। তার কারণ আমি যে বয়সে ইন্ডাস্ট্রিতে ঢুকেছি সেই বয়সে ঢুকে আমি দেখেছি যে আমি তখন যা পড়াশোনা করছি, যা পড়ছি, যা দেখছি, তার সঙ্গে যেটা আমি করছি তার কোনো মিল নেই, যে মানুষগুলোর সঙ্গে মিশছি তাদের কোনো মিল নেই। হ্যাঁ, তো তখন আমি নিজেকে, আমাকে তো সার্ভাইভ করতে হবে, সার্ভাইভালের জন্য আমি বেছে নিয়েছিলাম ভাই নিজেকে আলাদা করে রাখ। কিন্তু যত দিন গেছে, যত বয়স বেড়েছে, এবং যখন আমি সিদ্ধান্ত নিয়েছি হ্যাঁ আমি এই কাজটাই করব, আমি এটা ছেড়ে দিয়ে গিয়ে আমি পড়াবো না, আমি যদি পড়াতাম আমার মানে মনোভাব অন্যরকম হতো, কিন্তু যখন আমি সিদ্ধান্ত নিয়েছি না আমি এই মাধ্যমটাতেই কাজ করব, তখন আমাকে তো ভাবতেই হবে আমি কত বেশি সংখ্যক মানুষকে একটা জিনিস তৈরি করে দেখাতে পারি। তো সেইটার মধ্যে মানে আমার যে মাধ্যমে আমি কাজ করছি সেই মাধ্যমটার মধ্যে কোথাও একটা পপুলিজমটা ঢুকে আছে, এটাকে আমি এটা অস্বীকার করে কাজ করতে পারবো না। আর সত্যি কথা বলতে গিয়ে আমরা ভারতবর্ষে ওই লেভেল অফ পরীক্ষা নিরীক্ষামূলক সিনেমা বানাই না। হ্যাঁ, এই অনেকে আজকে সাক্ষাৎকারে এসে জিজ্ঞেস করেন যে আচ্ছা আপনারা তো এক্সপেরিমেন্টাল ছবি বানান। এক্সপেরিমেন্টাল ছবি আমরা ভারতবর্ষে বানাই না। এক্সপেরিমেন্টাল ছবি সেই ছবি যে ছবি আমি একটা গল্প পর্দায় বলবো কিনা, পর্দায় গল্প বলাটা একটা সিনেমার কাজ কিনা সেটাকে চ্যালেঞ্জ করবে। হ্যাঁ, মাধ্যমটাকে ইটসেলফ চ্যালেঞ্জ করবে। পরীক্ষা নিরীক্ষামূলক ছবি খুব স্বল্প মানুষের জন্য একমাত্র, সত্যি কথা বলতে কি, বিদেশে কিছু জায়গায় তৈরি হয়। মানে সত্যিকারের পরীক্ষা নিরীক্ষামূলক যদি ছবি আমি দেখি, সে ছবি দেখে বসে দেখার ধৈর্যই কারোর থাকবে না। ঠিক, হ্যাঁ, মানে আমি বলছি একজন থাই ফিল্মমেকার আছেন আকিতাপং ভিরিসাতাকুল বলে, তো তার ছবি আমি 2-3টে দেখার চেষ্টা করেছিলাম। মানে উনি এই মুহূর্তে বা গত 10 বছরের এশিয়ার থেকে যারা সব থেকে বড় চলচ্চিত্র উৎসবগুলোতে নাম করেছেন, তাদের মধ্যে হয়তো প্রথম 5 নামের মধ্যে একজন। তো আমি একদম একজন সাধারণ দর্শক হিসেবে বসে দেখার চেষ্টা করেছিলাম ছবিটা। এবার আমি যদি নিজেকে মাথার মধ্যে বলি আমি একজন সিনেমার ছাত্র, আমাকে বসে দেখতে হবে ছবিটা, তাহলে অন্য কথা। কিন্তু এতগুলো কাজের মধ্যে আমি এতগুলো জিনিস সামলাই, তার মধ্যে আমি একটা সিনেমা দেখতে বসেছি, আমি ছবিটা 15 মিনিটের বেশি দেখতে পারিনি। আমার অস্বীকার করতে এটা কোনো সমস্যা নেই। এটা অস্বীকার করতে সমস্যা কিন্তু অনেক মানুষের হয়। হ্যাঁ, আমার কোনো সমস্যা নেই, এটা আগে হতো সমস্যা, আজ থেকে 10-15 বছর আগে হলে, 15 বছর আগে হলে হতো, আমার এখন সমস্যা নেই। আমি ওইটা সত্যিকারের পরীক্ষা নিরীক্ষামূলক ছবি। হ্যাঁ, এই যে কথায় কথায় লোকে গোদার বুনুয়েল কথাটা বলি, আমি একজন সিনেমার ছাত্র, এবং শুধু ছাত্র না, প্রপার ছাত্র, মানে আমি 2টো ফেজে সিনেমা পড়েছি। একটা সিনেমার থিওরিটিক্যাল সাইড পড়েছি ফিল্ম স্টাডিজের পার্ট হিসেবে যাদবপুরে পড়ার সময়, আর একটা থিওরি অ্যান্ড মেকিং পড়েছি পরে ইংল্যান্ডে গিয়ে। সো আমি এক্স্যাক্টলি জানি যে গোদার কেন পরীক্ষা নিরীক্ষামূলক, ওনাকে কেন শেষ মহিরুহ বলা হয় পরীক্ষা নিরীক্ষামূলক সিনেমার ক্ষেত্রে। সেম গোজ ফর বুনুয়েল গল্প বলার ধরনটাই চেঞ্জ করেছিলেন, ওটাকে ভাঙার চেষ্টা করেছিলেন, ওইটা পরীক্ষা নিরীক্ষামূলক ছবি। আমরা যেটা বানাই, আমরা ব্রডলি সবাই ভারতবর্ষে
95% অফ ফিল্ম মেকার্স তারা কিন্তু একটা গল্প বলার চেষ্টা করি পর্দায়। ঠিক। কেউ এই রাস্তায় গল্প বলে, কেউ এই রাস্তায় গল্প বলে, কিন্তু মোদ্দা কথা একটা গল্প বলার চেষ্টা করি। হ্যাঁ, এবং সেই গল্পটা কে কিভাবে বলছে। এখন মানে আমি একটা উদাহরণ দিচ্ছি, জেফ্রি আর্চারের উপন্যাসও লোকে পড়ে, ঠিক আছে, আবার গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজও গল্পই বলেন বইতে। দুটো কি এক? দুটো গল্প বলার ঢং কি এক? দুজনই তো গল্প বলছেন, এইটুকু ডিফারেন্স। হ্যাঁ, তার বাইরে কিন্তু কোনো মানে মাধ্যম ভেঙে চুড়ে ছাড়খাড় করে দেওয়া যুগান্তকারী এক্সপেরিমেন্টাল ছবি আমরা ভারতবর্ষে বানাই না, ঠিক আছে। সো এক্সপেরিমেন্টাল কথাটা বহু ব্যবহারে যাকে বলে পচন ধরেছে আমাদের দেশে। সো সেটা মেনে নিয়ে বলছি, আমরা সকলেই মূলত মেইন স্ট্রিম স্পেসে কাজ করার চেষ্টা করি। সেখানে আমরা দর্শকের কাছে পৌঁছতে পারছি কি পারছি না, এটা নিয়ে একটা দ্বন্দ্ব এবং চেষ্টা দুটোই চলতে থাকে। একটা কথা বললাম, যেটা বললি তুই গল্প বলার চেষ্টা। এবার ফিল্ম অ্যাজ এ তুই যখন থেকে ফিল্ম স্কুলিং তো একটা পার্ট অফ থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল, প্লাস তার আগে থিওরি বললি, এইটা হতে হতে তারপর তো লাইফ এক্সপিরিয়েন্সেস এবং তোর কাজ তো তোকে আরও বেশি শেখায়। অ্যান্ড দের ইজ এ প্রসেস অফ আনলার্নিং অলওয়েজ। কন্টেন্ট আর ফর্ম, এটা নিয়ে খুব কথা হয় অফ আর্ট। মানে আমার কাছে একটা কন্টেন্ট আছে, আমি সেটা কীভাবে বলবো, একটু আগে তুই বলছিলি আমার কাছে একটা গল্প আছে, নাও হাউ টু প্রেজেন্ট ইট। তোর কাছে কোনটা ইম্পর্টেন্ট মনে হয়, কন্টেন্ট না ফর্ম? এটা তো বাইনারি নয়। আমি এখানে একটা ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের একটা উদাহরণ দেবো, বেশ, ঠিক আছে। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের যারা পণ্ডিত তারা জানেন, বা যারা মনজ্ঞ শ্রোতা তারা জানেন যে কোন রাগ কোন সময়কার। ভৈরব বা ভৈরবী ভোরের রাগ, হ্যাঁ। আহির ভৈরব রাগটা একটা পার্টিকুলার সময়কার রাগ, মালকোষ রাতের রাগ, ঠিক আছে। কেন? এবার কেউ বলতে পারে কি হয়েছে, আমি যদি মালকোষ ভোরবেলা গাই, কিচ্ছু হয়নি, কোনো সমস্যা নেই, গাইতেই পারো, কোনো প্রবলেম নেই। কিন্তু কোথাও একটা অ্যাবস্ট্র্যাক্ট লাইন আছে, বা একটা অ্যাবস্ট্রাকশনের জায়গা আছে, যেটা যাদের এই বোধটা আছে, তারা ভোরবেলা উষাকালে ছাদে দাঁড়িয়ে তারা যদি পাশাপাশি দুটো রাগ গান, ভৈরব গান, মালকোষ গান, তারা ঠিক বুঝতে পারবেন কেন ভৈরবটা ভোরবেলা উষা লগ্নের রাগ আর কেন মালকোষটা রাতের রাগ, ঠিক আছে। একই রকমভাবে একটা কন্টেন্টও ডিকটেট করে দেবে যে ফর্মটা তার কী হবে। আমি একটা সহজ প্রেমের গল্প বলছি, সেটাকে আমি ভাবলাম যে না, এটাকে আমি সহজ হব না, এটাকে জটিল করি। এটাকে আমি গল্প বলার ধরনটা প্রথমে আমি মাঝখান থেকে শুরু করি, তারপর আবার মানে আমি যদি 1 থেকে 10 আমার গল্পের অধ্যায়গুলো হয়, আমি 4 থেকে শুরু করে আমি 0-তে ফিরে এলাম, ফিরে এসে আবার 8-এ গেলাম, আবার 2-তে ফিরলাম, করে আবার 10-এ উপস্থিত হলাম বা 9-এ উপস্থিত হলাম। কেউ ভাবতেই পারে, কিন্তু এটা কি ওই ভোরবেলা মালকোষ গাওয়া হয়ে যাচ্ছে না? ঠিক, হ্যাঁ। তো কন্টেন্টটা বলবে একটা সহজ প্রেমের গল্প, যেটা শুধু সহজ প্রেমের গল্প বলে, যে কোনো একটা যে গল্পটার মধ্যে ইটসেলফ একটা সহজবোধ্যতা আছে, সেটা তো বলে দেবে সেটা একটা নরম ঠান্ডা, বেশি স্রোতস্বিনী নয়, হ্যাঁ, অল্প স্রোত আছে, এরকম একটা কি বলবো, ঝর্ণার মতো তার সোজা যাওয়া উচিত, হ্যাঁ, ঠিক আছে। আবার কোনো জিনিস যেটা আমি চাই যে গল্পটার মধ্যে মানুষগুলো ওরকম জটিল, তারা জটিল কাজ করছে, জটিল মনস্তাত্ত্বিক কাজ করছে, তারা কে কী করছে বোঝা যাচ্ছে না, তখন আমি এই 1, 4, 5, 3-এর অঙ্কে ঢুকলাম, একদম কারেক্ট আছে। এগেন দ্য কন্টেন্ট ডিসাইডস। রাত হয়েছে, মালকোষ গাইছি, হ্যাঁ, ব্যাপারটা অনেকটা এরকম বলে আমার মনে হয়। আমি অতি সামান্য একজন মানে প্র্যাকটিশনার আর কি, এইটুকু আমার বিশ্বাস বা আমার উপলব্ধ জ্ঞান আর কি। এখন অবভিয়াসলি এটাকে কেউ চ্যালেঞ্জ করতে পারেন, নিশ্চয়ই করবেন, বা এই নিয়ে তার বিভিন্ন রকম থিওরি তর্ক থাকতে পারে, 100 বার। তো আমার মনে হয় এই সহজ জিনিস সহজভাবে বলতে পারার অভ্যেসটা আমাদের আরেকটুখানি হয়তো, মানে আমি বলছি না সেটা আমিও যে বিরাট করতে পেরেছি সবসময় তা না,
কিন্তু অনেক পরীক্ষা বাকি, অনেক কিছু বাকি, ইনফ্যাক্ট মানে কিছুই হয়নি এখনো। কিন্তু আমার এটা মানে অভিনেতা হিসেবেও বিভিন্ন লোকের সঙ্গে কাজ করতে গিয়ে তাদের বিভিন্ন ইন্ডাস্ট্রিতে সেখান থেকে আমার এটা উপলব্ধি যে সহজ জিনিস সহজ করে বলা দরকার, এবং কোনটা কিভাবে মানে বলবো, হ্যাঁ, কোন রাগটা কোন সময় গাইবো, কোন খাবারটা কোন সময় খাবো, বলে না আমরা রাত্রিবেলা তেতো খেতে নেই, হ্যাঁ, ওরকমই ব্যাপারটা। তো কোন গল্পটাতে কমপ্লেক্সিটি প্রয়োজন, কোন গল্পটাতে নয়, এটা তো গল্পটারই বলা উচিত। সো মানে ফর্ম অ্যান্ড কন্টেন্ট তো একে অন্যের পরিপূরক, একে অন্যের বিরোধী বা প্রতিস্পর্ধিত নয় আর কি। একেবারেই, একদম। আমার আমি যেটা রিয়েলাইজ করেছি রিসেন্টলি সেটা হলো যে কন্টেন্ট শুড, তুই যেটা বললি এক্স্যাক্টলি দ্যাট ইজ দ্য পয়েন্ট, কন্টেন্ট শুড ডিকটেট দ্য ফর্ম। ফর্মটা যদি খুব ইম্পর্টেন্ট হয়ে ওঠে তাহলে বোধহয় কন্টেন্টের কোথাও গিয়ে একটা, আনলেস আমি বলতে চাইছি যে দেখো আমার এখানে আমি কিন্তু ভাই আমার কন্টেন্ট বা গল্প ফল্প আমার বিষয় নয়, আমি তোমার চোখে আঙুল দিয়ে দেখাতে চাইছি যে আমি ফর্মগত জায়গা থেকে একটা বিপ্লব আনতে চাইছি, এবং ছবিটা বানানোর উদ্দেশ্যটাই তাই। সেটা এই যে লোকে এত নাচানাচি করে ব্রেথলেস বলে ছবিটা নিয়ে গোদারের, কেন লোকে ভাবে যে এটা আসলে কি, ওটা একটা চোর পুলিশের গল্প। একদম। ওয়াই ইজ ব্রেথলেস হিস্টোরিক? তার কারণ ব্রেথলেস গল্প নিয়ে মাথাই ঘামায়নি, ফর্ম নিয়ে মাথা ঘামিয়েছে, ফর্ম নিয়ে মাথা ঘামিয়েছে, এবং লোককে আঙুল দিয়ে দেখাতে চেয়েছে দেখো তোমরা এতদিন আমেরিকান ক্লাসিক্যাল হলিউড সিনেমা দেখেছো, সেখানে একভাবে গল্প বলা হয়, তোমাকে একটা বাস্তবতার পৃথিবীতে ঢোকানোর ভান করা হয়, মানে বলা হয় তোমাকে আমি বাস্তব দেখাচ্ছি। আসলে সিনেমা বাস্তব ফাস্তব কিছু না, আমি যেভাবে দেখাবো সেভাবে দেখবে কিভাবে, এই দেখো এইভাবে আমি ফর্মটাকে ভাঙতে পারি, এইটা ওইটাই উদ্দেশ্য ছবিটার। কিন্তু আমরা যখন জোর করে ফর্ম ভাঙি, সেটা কি আমাদের উদ্দেশ্য হয়? নয় তো। আমরা তো ফাইনালি একটা গল্প বলতে চাইছি লোকের, দর্শক এসে ছবিটা দেখুন, দেখে যত বেশি দর্শক দেখবে তত সুবিধা, তত ভালো আমাদের, লোকে কানেক্ট করুন গল্পটার সঙ্গে, হাসির জায়গায় হাসুন, কান্নার জায়গায় কাঁদুন, ভালো লাগার জায়গায় ভালো লাগুক, ভয় লাগার জায়গায় ভয় লাগুক, থ্রিল লাগার জায়গায় থ্রিল লাগুক, সবটাই আমরা চাই। সেক্ষেত্রে আমার মনে হয় এই কন্টেন্টের ডিসাইড করা উচিত ফর্মটা কি হবে। যখন তোর কোনো কন্টেন্ট তুই ক্রিয়েট করলি, দেখলি, তুই ভাবলি যে এই কন্টেন্টটা না প্রচুর মানুষকে কানেক্ট করবে, বিকজ আমি সৎভাবে গল্পটা বলার চেষ্টা করেছি এবং গল্পটা যা ডিমান্ড করে আমি সেইভাবেই বলার চেষ্টা করেছি, কিন্তু গল্পটা কানেক্ট করলো না। এটা তো হয়েছে নিশ্চয়ই। আবার এটাও হয়েছে যখন তুই গল্পটা বলেছিস এবং কানেক্ট করেছে, মানে হিউজলি কানেক্ট করেছে। আমি হাওয়া বদলের কথা বলছি, পরপর অনেকগুলো আছে, এই রিসেন্ট কথা বলছি, নিকশ চা বল বা পর্ণসবরীর সাপ বল, যখন করেনি তখন তোর মাইন্ড স্পেসটা কি হয়েছে? ভুল হয়েছে, আমি ভুল করেছি, মানে তোর অ্যাকসেপ্ট করতে কোনো অসুবিধা? মানে আমি যদি অ্যাকসেপ্ট করি তাহলে কিছু কিছু রাজনৈতিক দল নির্বাচনে হেরে যাওয়ার পর বলে মানুষ ভুল করলো, এর থেকে বড় ভুল কথা হতে পারে না। মানুষ ভুল করলো, আমি মানুষকে দোষ দেব? আমি একটা জিনিস করতে পারিনি সেটার জন্যে, হ্যাঁ, এগুলো সব ছোটোবেলায়, এগুলো কৈশোর না কাটা কথাবার্তা। হ্যাঁ, যাদের কৈশোর কাটেনি তারা বলে, আমি ছোটোবেলায় ভাবতাম এরকম, হ্যাঁ মানুষ এসব বুঝবে না। মানুষের দায় নেই বোঝার, কোনো দায় নেই। আমার দায় আছে, একটা মানুষ যে দর্শক যে টিকিট কেটে হলে ঢুকছে, তা সে কি জীবন যাপন করছে, তার জীবনে কি কষ্ট, আমি তার দায় নিতে যাচ্ছি? তাহলে সে কেন ইয়ে করতে যাবে? হ্যাঁ ঠিক আছে, তার দায় নেই। তার দায় এইটুকু যে আমি দেখতে যাব একটা প্রত্যাশা থেকে, 4টে নাম দেখেছি ছবিটার সঙ্গে যুক্ত আছে, ট্রেলার দেখে একরকম মনে হয়েছে, আমি যদি কানেক্ট করে সেটা আমি দেখতে যাব, মানে হলে যাব কিংবা ওটিটিতে দেখবো বা টেলিভিশন দেখবো বা হোয়াট এভার, এইটুকুই। হ্যাঁ, তো আমি বুঝতে পারবো যে আমার বলায় ভুল থেকেছে, কোথাও একটা বলায় ভুল, মানে কিছু ভুল হয়েছে, বলায় ভুল থেকেছে, সময় নির্বাচন ভুল থেকেছে। যেরকম আমি একটা উদাহরণ দিচ্ছি, লড়াই বলে একটি ছবি যেটার সঙ্গে তুইও যুক্ত ছিলিস, যথেষ্ট মানে ব্যয় করে বানানো, খুব বড় স্কেলের একটা ছবি, যত্ন করে বানানো ছবি, বড় মাউন্টিংয়ের ছবি, হ্যাঁ, সেই ছবিটা একেবারে চলেনি থিয়েটারে, ঠিক আছে, একদম আমি সম্পূর্ণ মেনে নিয়েছি যে এটা ভুল হয়েছে, আমার ছবিটা, আমার গল্পটা বলতে ভুল হয়েছে, কিছু না কিছু ভুল হয়েছে। সেটা অ্যানালাইসিস করলে বসলে আমি আজকে 5 বছর আগে একরকম মানে মনে হতো যে এই ভুল করেছি, মানে ছবিটা 9 বছর আগে মুক্তি পেয়েছিল, তো 4 বছর তখন মুক্তি পাওয়ার 1 মাস পরে মনে হয়েছিল এই ভুল করেছি, তার 3 বছর পরে মনে হচ্ছে একরকম ভুল করেছি, আজ মনে হয় একরকম ভুল করেছি। আবার
যে ছবি হয়তো অতটা ভেবেই বানানো নয়, ফর ইনস্টেন্স হাওয়া বদল, হ্যাঁ, সেই ছবি যখন দাম করে কানেক্ট করে গেছে তখন বুঝতে পেরেছি আচ্ছা এই জিনিসগুলো লোককে কানেক্ট করেছে। বা আমি বলছি একদম স্বল্প ব্যয় বানানো একটি ছবি সোনার পাহাড় যখন মানুষের সঙ্গে কানেক্ট করলো তখন বুঝতে পারলাম আচ্ছা এইটা এতগুলো মানুষের সঙ্গে কানেক্ট করলো, এই জায়গাটা যদি আরেকটু এরকম হতো তাহলে হয়তো আরেকটু মানুষের সঙ্গে কানেক্ট করতো। ঠিক আছে, এটা একটা উপলব্ধি। অ্যাট দ্য সেম টাইম আরেকটা ছবির কথা আমি বলবো, এগুলো হচ্ছে নিজের স্বীকার করা। সোনার পাহাড় কানেক্ট করেছিল মানুষ সোনার পাহাড়ের সঙ্গে, যে মানুষগুলো কানেক্ট করেছে সোনার পাহাড়ের সঙ্গে সেই মানুষগুলোর কথা শুনে আমি বুঝতে পেরেছি এই সেকশন অফ দি অডিয়েন্স কানেক্ট করেছি ছবিটার সঙ্গে। হ্যাঁ, কেননা আমি এই গল্পটা এইভাবে বলেছি সেই কারণে। এবার এই গল্পটা যদি মানে এক্সের বদলে ওয়াই ভাবে বলতাম তাহলে হয়তো সেকশন এ কানেক্ট করতো না যারা করেছে এখন, কিন্তু সেকশন বি হয়তো কানেক্ট করতো। ইট ডিপেন্ডস অন দ্যাট। আবার লড়াইয়ের ক্ষেত্রে পুরোপুরি বুঝতে পেরেছি ভুল হয়েছে, মানুষকে কানেক্টই করেনি, আপিল করেনি জিনিসটা। আবার হাওয়া বদলের ক্ষেত্রে এটা অনেকটা বড় সংখ্যক মানুষকে। আবার আরেকটা ছবির উদাহরণ আমি দেব, সেই ছবিটাতে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে সেই ছবিটা যেরকম লড়াইয়ের ক্ষেত্রে আমার ভুল স্বীকার আছে, আমি জানি ভুল করেছি, আমাদের ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, গল্প বলায় ভুল হয়েছে, কোথাও না কোথাও ভুল হয়েছে, তেমনি একটা ছবির ক্ষেত্রে আমি জানি সেইগুলো থাকতেই পারে, সেগুলোতে ভুল, সেই ভুলগুলো হয়তো কম, সময় নির্বাচনে ভুল হয়েছিল। সেটা হচ্ছে বৌদি ক্যান্টিন। আমি দেখেছি বৌদি ক্যান্টিন আমার দুর্দান্ত লেগেছিল। তো বৌদি ক্যান্টিন 2022-এ দুর্গাপুজোয় মুক্তি পায়। ঠিক আছে, ছবিটা থিয়েটারে চলেনি। ছবিটা যখন জি5-এ মুক্তি পায় ওটিটিতে, তারপর থেকে আমি এবং শুভশ্রী আমরা আজ অবধি মানে যেখানে যাই সেখানে প্রশংসার বন্যায় ভেসে যাই। শুভশ্রী ইনফ্যাক্ট ফিল্মফেয়ারও পায়, সেটা নিশ্চয়ই ইম্পর্টেন্ট, কিন্তু আমি বলছি সাধারণ মানুষের রিয়াকশন আমি দেখেছি বৌদি ক্যান্টিন নিয়ে, এবং বৌদি ক্যান্টিন যে পরিমাণ সাফল্য ওটিটিতে পেয়েছে, টেলিভিশনে পেয়েছে, তার সিকিভাগ সাফল্য থিয়েটারে পায়নি। তো সেইটা আমার ধারণা পিওরলি হচ্ছে যে আমরা একটা ভুল সময় নির্বাচন করেছিলাম। 2021 অবধি প্যান্ডেমিক চলেছিল, 2021-এর পুজোতে 3টি ছবি মুক্তি পায়, 3টি বা 4টি অ্যাকচুয়ালি, তার মধ্যে একটি আমার ছবি ছিল, ছবিটি বেশ সফলও ছিল, বনি 50% অকুপেন্সি ছিল তখন সেকেন্ড ওয়েভের পরে। গোলন্দাজ মুক্তি পেয়েছিল, সব থেকে সফল ছবি ছিল সেই বছরে পুজোতে, তারপরেই বনি ছিল। আরেকটি ছবি মুক্তি পায় বাজি বলে একটি ছবি, এবং তার সঙ্গে বোধহয় ষড়রিপু 2 খুব সম্ভবত। তো গোলন্দাজ সব থেকে সফল ছিল, তারপরেই বনি ছিল। কিন্তু সেই পুজোটাতে মানুষ সেভাবে ছবি দেখতে তখনও যাননি, ক্যাপাসিটিও 50% ছিল পোস্ট প্যান্ডেমিক। 22 ছিল প্রথম সেই পুজো যে বছর প্রপারলি মানুষ পুজোতে বেরোলেন আর কি, মানে পুজোটা 2 বছর পর মানুষ উদযাপন করবেন ঠিক করলেন। সেই সময় দাঁড়িয়ে মানুষ একটা ছবি খুঁজছিলেন যে ছবিটি সেই উৎসবের আমেজটা মানুষকে দেয়, হই হই করে সপরিবারে গিয়ে আর কি, যে কারণে কর্ণসুবনের গুপ্তধন 2022-এ অত বড় হিট। ওই বছরের যে বাকি 2 বা 3টি ছবি দুর্গাপুজোর সময়, বৌদি ক্যান্টিন, কাছের মানুষ এবং আরেকটি তুলনামূলকভাবে ছোট ছবি মুক্তি পেয়েছিল, মিশন এভারেস্ট বলে আর কি, এই 3টি ছবি কোনোটিই কিন্তু সেই অর্থে বাণিজ্য সফল নয়, থিয়েটারে বাণিজ্য সফল নয়। তার কারণ মানুষ ওই 2 বছর পরে সঠিকভাবে উৎসবে মত্ত হতে চাইছিলেন, সেই সময় তারা সেই উৎসবের সঙ্গে সামঞ্জস্য রাখা একটা ছবি দেখতে চাইছিলেন, সেলিব্রেটরি, ঘরোয়া পারিবারিক গল্প, তারা মনে হচ্ছে তো অন্য সময় আছে দেখার জন্য। এটা আমার রিডিং, এটা বা আমাদের মানে পোস্ট রিডিং আর কি। হ্যাঁ, বাট সেই ছবি যখন ওটিটি এবং টেলিভিশনে মুক্তি পায় তখন আমরা সেই 2023-এর জানুয়ারিতে বোধহয় খুব সম্ভবত ছবিটি ওটিটিতে গেছিল, ইফ আই এম নট মিস্টেকেন। সেই সময় থেকে আজ অবধি হ্যাঁ একটা সপ্তাহ যায় না যেখানে কেউ না কেউ, মানে প্রথম 2-3 মাসের কথা তো ছেড়েই দিলাম, মানে আজও শুভর সঙ্গে আমার যখনই দেখা হয় মানে জানো তো অমুকের রিওয়ানের স্কুলের অমুক 4জন মা আজকেও আমাকে বললো, মানে আর আমিও দেখতে থাকি আর কি, আমার কাছে মেসেজ আসতে থাকে, এই শোন অমুক দেখলাম, বৌদি ক্যান্টিন দেখলাম, অমুক, এবং প্রথম 3 মাসে দেখেছি কি পরিমাণ মানুষ দেখেছেন আর কি। সো এটার ক্ষেত্রে যেটা মনে হয় এটা আমাদের সময়ের নির্বাচনটা ভুল ছিল, কিন্তু অন্য অনেক ছবি আছে, আই রিপিট, যে ছবিটাতে সময়ের নির্বাচনের অজুহাত দেব না, একদম ছবিটা ভালো বানায়নি, ছবিটা মানুষকে কানেক্ট করেনি, করতে পারিনি, আমি মানুষ অবধি পৌঁছতে পারিনি, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমি যখন বৌদি ক্যান্টিন দেখলাম
আমার সঙ্গে আরও একজন বসে দেখছিল, দুজন মিলে বসে দেখলাম, দেখার পর আমি বললাম যে এই ছবিটা চলেনি কেন, সো বিউটিফুল। এবং শেষে দ্য ইমোশন, তোরা শুভশ্রীর একটা বস্তির পেছনের সিন ছিল, দ্য ইমোশন ওয়াজ সো ব্যাং অন। আমি একদম ডিরেক্টলি কানেক্ট, আমি বললাম এই চুলটা চলো না কেন। কারণ তার আগে ধর এরকম মানে যখন আমি দেখলাম সোনার পাহাড়, দেখলাম সোনার পাহাড় আমাকে কানেক্ট করেছে, বাট বৌদি ক্যান্টিনের মতো করেনি। হ্যাঁ, কেননা আমি বলছি সোনার পাহাড় আবার যাদের কানেক্ট করেছে তাদের একটা অন্য ইমোশনাল জায়গায় করেছে, কিন্তু বৌদি ক্যান্টিন সোনার পাহাড়ের তুলনায় মানে আমি বলছি মানে পারদটা, মার্কিউরির ব্যারোমিটারটা আরেকটু পুশ করা, মানে আরেকটু পুশ করা, কিন্তু মানে ঠিক আরেকটু ড্রামাটা আরেকটুখানি নিচে লাইন দিয়ে আন্ডারলাইন করা, যে এই দেখো এখানে এইটা নাটকীয় জায়গা, এটা নাটকীয় জায়গা নয়, এবং আমি এই ইমোশনটা তোমার অবধি পৌঁছাতে চাইছি, একদম পরিষ্কার, সিম্পল অ্যাজ দ্যাট। সেখানে সোনার পাহাড় অবধি আমি বলবো সোনার পাহাড় আমার এখনো অবধি করা সব থেকে প্রিয় ছবি, কিন্তু তার ব্যক্তিগত কারণ আছে। বাট আমি এটা ক্লিয়ারলি বুঝতে পারি যে আজকে যদি আমি সোনার পাহাড় বানাতাম, আমি কিছু জায়গায় কিন্তু ওই ইমোশনটা আরেকটু মানুষ অবধি পৌঁছতে চাইতাম হয়তোবা আর কি। আমি যত মানে বড় বড় লোকজনের সঙ্গে কথা বলেছি, যেমন ধর খরাজদা বল, মানে যারা সিনিয়র অভিনেতা, যারা সৌমিত্র চট্টোপাধ্যায়কে চোখের সামনে দেখেছেন, তারা বারবার সৌমিত্র চট্টোপাধ্যায়ের একটা সাইড নিয়ে কথা বলেন, দ্যাটস আ মেন্টর সাইড অফ হিম, যে তিনি এমন এমন জিনিস তাদেরকে শিখিয়েছেন যেগুলো নাকি খুবই তাদের জীবনে কাজে লেগেছে বারবার। তো আমি অবভিয়াসলি তোর অভিযান করা মানে তো লোকটার সঙ্গে খুব ডিরেক্টলি করা। আমি প্রথম কথা লোকটার ব্যাপারে একটু, তোর এক্সপিরিয়েন্সটার ব্যাপারে জানতে চাই, যে তুই কোন সাইডটা দেখতে পেয়েছিস মানুষটার। দ্বিতীয় কথা ছবিটা সম্পর্কে জানতে চাই, কারণ ছবিটা আমার দেখা হয়নি সামহাও। আমাকে শান্তিলালদা একদিন ফোন করেছিল, বলে তুই অভিযানটা দেখেছিস? আমি বললাম না। বলে প্লিজ দেখ, কারণ আমরা যেই লোকটার কথা তোকে বারবার বলি, সেই লোকটাকে না পরিষ্কারভাবে দেখতে পারবি, তুই বুঝতে পারবি আমি কী বলতে চেয়েছি। সেই কারণে আমি এই কথাটা জিজ্ঞেস করতে চাই, তোর এক্সপিরিয়েন্সটা আর অভিযান বানানোর তুই যেটা বলতে চাইছিলি। সৌমিত্র চট্টোপাধ্যায় আমার দেখা জটিলতম মানুষগুলোর মধ্যে একজন। আচ্ছা, আমার এই 43 বছরের জীবনে আমার দেখা জটিলতম মানুষগুলোর মধ্যে একজন, যে একটাই মানুষের মধ্যে মানে ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইড থাকতে পারে। হ্যাঁ, এটা অনেক মানুষের মধ্যে দিয়ে আমরা টের পাই জীবনে। উনি মানে ডক্টর জেকিল মিস্টার হাইড বলতে লোকে একটা নেগেটিভ পজিটিভ কনোটেশন নিয়ে না, আমি তা বলছি না। আমি বলছি একটা মানুষের মধ্যে কতগুলো মানুষ বাস করতে পারে তার একটা উৎকৃষ্ট নিদর্শন, উদাহরণ ছিলেন সৌমিত্র জেঠু। এবং যদি উনি চলে যান পৃথিবী ছেড়ে, সেদিন আমি সুদূর হিমাচলে বসেছিলাম, অভিযান তখনও মুক্তি পায়নি, এবং আমাকে অনেকে জিজ্ঞেস করছিল ফোন করে মেসেজ করে যে নিশ্চয়ই তোমার খুব কষ্ট হচ্ছে, তুমি গত 1.5-2 বছর খুব ঘনিষ্ঠভাবে কাটিয়েছো। এবার অনেকে দেখছি তাদের বক্তব্য দিচ্ছেন সংবাদ মাধ্যমে যে উনি আমার গুরু ছিলেন, উনি আমার মেন্টর ছিলেন, উনি আমার অমুক ছিলেন, উনি ওর কাছ থেকে এত কিছু শিখেছি। আমি কিচ্ছু শিখিনি ওনার কাছ থেকে। উনি আমার মেন্টর ছিলেন না, উনি আমার গুরুও ছিলেন না, উনি আমার সাবজেক্ট ছিলেন, আমার বিষয় ছিল। আমার মন খারাপটা হয়েছিল সেই সারাটা দিন আমি একা কাটিয়েছিলাম, কারোর সঙ্গে দেখা করিনি। আমি একটা শ্যুটে ছিলাম তখন হিমাচলে। ইনসিডেন্টালি সেদিনটা আমার শ্যুট ছিল না, আমি সারাদিন কারোর সঙ্গে দেখা করিনি। তার কারণ আমার মন খারাপটা একটাই ছিল, যে এই যে লোকগুলো মানুষের অস্তিত্ব, মানুষ নামক অস্তিত্বটাকে পার্সনিফাই করে। হ্যাঁ, মানুষ যে আসলে খুব জটিল আনপ্রেডিক্টেবল একটা জীব, সেইটাকে পৃথিবীর সামনে প্রতিষ্ঠা দেয় এই ধরনের চরিত্রগুলো, সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো মানুষগুলি। হ্যাঁ, তাদের চলে যাওয়াটা সেই জন্যে ক্ষতিকারক যে মানুষ যে আসলে আনপ্রেডিক্টেবল, এরাটিক, হ্যাঁ কী বলবো, ইনকনসিস্টেন্ট একটা জীব। এর আরও একটা জ্বলন্ত প্রমাণ, উদাহরণস্বরূপ মানুষ আমাদের ছেড়ে চলে গেলেন। ওনার গুণাবলীর কথা আমি যাচ্ছি না, সেটা আমার বলার অপেক্ষা রাখে না। রাইট, আমি বলছি আমি যেভাবে ওনাকে দেখেছি এবং আমার সীমিত পরিসরে আমার ছবিটার মধ্যেও সেটা ধরার চেষ্টা করেছি, যে না, ইংরেজিতে একটা কথা আছে হেজিওগ্রাফি। হ্যাঁ, মানে হচ্ছে কারোর ওপর একটা ছবি তৈরি হচ্ছে, মানে তাকে তার একটা ছবি দিয়ে তাকে তার গলায় মালা পরালাম,
ধূপ ধুনো দিয়ে পুজো শুরু হলো আর কি, তার আর কি সব ভালো তার, আহারে। এবং তিনি যা যা করেছেন সেগুলি ধারা বিবরণীর মতো বলতে থাকলাম, এই করেছেন সেই করেছেন আর কি। বিন্দু মাত্র সেগুলোর আমার কোনো উদ্দেশ্য ছিল না, এবং সেটা উনি জানতেন, ক্লিয়ারলি জানতেন। উনি 3 বার স্ক্রিপ্ট পড়েছেন, এবং উনি চাননি বা উনি আপত্তি করেছেন এরকম একটা শব্দও নেই গোটা ছবিটাতে। এবং তার প্রমাণস্বরূপ আমার কাছে আজও ওনার বলা সব ভয়েস নোটগুলো আছে, প্রায় 50টা বোধহয় ভয়েস নোট, হ্যাঁ, এবং আমার নেওয়া নোটসগুলো আছে। তো আমি একটা এই প্রচণ্ড আভ্যন্তরীণ দ্বন্দ্বে ভোগা, ডুয়ালিটিতে ভোগা, কনফ্লিক্টে ভোগা একজন মানুষকে ধরতে চেয়েছিলাম, যিনি একাধারে একজন ভীষণ সাধারণ মানুষ, হ্যাঁ, দোষ গুণ গ্লানি সব মেলানো মেশানো একজন মানুষ, অন্য ধারে একজন অসামান্য শিল্পী, শুধু অভিনেতা হিসেবে নয়, হ্যাঁ, না, অসম্ভব সংবেদনশীল একজন মানুষ। সংবেদনশীল না হলে তো কেউ শিল্পী হতে পারে না, সেরকম একজন মানুষ, হেন্স দাস শিল্পী আর কি, সেরকম একটা লোককে ধরার চেষ্টা করেছিলাম। এই অ্যাপ্রোচটা হয়তো একটু বেশি সাটল ছিল বা বেশি নুয়ান্সড ছিল, যে কারণে মানুষ থিয়েটারে বেশ কিছু মানুষ যাদের দেখার তারা ছবিটা দেখেছিলেন, কিন্তু আজ অবধি আমি ছবিটা স্যাটেলাইট সত্ত্বেও বিক্রি করতে পারিনি। বিকজ মানে আমি নাম করবো না, আমাকে ভারতবর্ষের একটি লিডিং স্যাটেলাইট চ্যানেল, তার যিনি ওয়ান অফ দ্য মানে একজন কর্ণধার, তাকে আমি ছবিটা যাতে সত্যটা বিক্রি করতে পারি সেজন্য পাঠিয়েছিলাম। তিনি একটা মেসেজ পাঠিয়েছিলেন আমাকে ছবিটা দেখে, যে পরম আমি ছবিটা দেখলাম, আমার দুর্দান্ত লেগেছে, হ্যাঁ, কিন্তু আমার ব্যক্তিগত পছন্দ অপছন্দের তো ছবিটা বিক্রি হবে না, আনফর্চুনেটলি আমরা এই ছবিটার সত্যটা কিনতে পারবো না, বিকজ এটা আমাদের টার্গেট অডিয়েন্সের তারা যারা যা দেখতে চাইছে সেইটা ম্যাচ করে না। অ্যান্ড আমি কমপ্লিটলি বুঝতে পারলাম, হ্যাঁ। এবং ব্যাপারটা হচ্ছে যে আমি যেহেতু এখন আরও অনেক বেশি দর্শক কি দেখতে চাইছে বা সাধারণ মানুষের কথা ভেবে কন্টেন্ট বা সিনেমা বল সিরিজ বল বানাই, সেই জন্যে হয়তো তুই জিজ্ঞেস করবি তাহলে তুই অভিযান বানালি কেন। এক নম্বর হচ্ছে অভিযান আমার 4-5 বছর আগে বানানো একটা ছবি। 2 নম্বর কথা হচ্ছে আমি 2-1 বার ভেবেছিলাম যে জিনিসটাকে আর একটু পপুলিস্ট করা যায় কিনা। তো আমার মনে হয়েছিল এই লোকটাই এমন একটা লোক, একে নিয়ে যদি কিছু করতে যাই এই পদ্ধতিটা ছাড়া বা এক্সকিউজ মি মানে এই অ্যাপ্রোচটা ছাড়া আর কোনো অ্যাপ্রোচ নেওয়ার পসিবল না। এই যে বললাম content decides the form, so the content and the subject, in this case the subject called সৌমিত্র চট্টোপাধ্যায়, he decided that ছবিটা এরম হওয়া উচিত আর কি। তো সেই কারণে আমি চাইলেও আমি যদি আবারও অভিযান বানাই, আমি কিন্তু আরও মেইন স্ট্রিম কোনো পদ্ধতি নিতে পারবো না, এই মানুষটার ক্ষেত্রে পারবো না। তুই অন্য কারোর সম্বন্ধে বানাতে বল, হ্যাঁ, কোনো খেলোয়াড় সম্বন্ধে বানাতে বল, বানিয়ে দেবো, হ্যাঁ, প্রচণ্ড মেইন স্ট্রিমে একটা জিনিস বানিয়ে দেবো। অন্য কোনো চিত্র পরিচালক সম্বন্ধে, অভিনেতা সম্বন্ধে সব পসিবল, এনার সম্বন্ধে পসিবল না, তার কারণ এই কন্টেন্টটাই খুব কমপ্লেক্স। রাইট। এবং মানে আমি ঠিক এরপরে এই প্রশ্নটাই করতে যাচ্ছিলাম, তুই জাস্ট ধরিয়ে দিলি। সেটা হলো তার মানে তুই তোর জায়গা থেকে কন্টেন্টের প্রতি সৎ থেকে ফর্মটা ডিসাইড করেছিস, এবং ফর্মটা কন্টেন্টটাই ডিসাইড করে দিয়েছে একদম। হ্যাঁ, এই সততা বলে একটা কথা আমরা বারবার বলি, বিং অনেস্ট টু ইয়োর ক্রাফট, বিং অনেস্ট টু ইয়োর মানে আর্ট, এই যে কথাটা বারবার আসে তোর এই মানে লাইফ জুড়ে, হাউ ইট চেঞ্জড থ্রু আউট ইয়োর জার্নি? কারণ দেখ, এটা বলতে গেলে অনেকটা লম্বা কথা বলতে হয়, এটা হয়তো কোনো দিন যদি কখনো আত্মজীবনে লিখি তখন হয়তো লিখতে হবে। বাট আমার ট্র্যাজেক্টরি সোফার হ্যাজ বিন ভেরি কমপ্লেক্স, মানে ইট হ্যাজ নট বিন ইজি ইন দ্য সেন্স যে এটা খুব সাদায় কালোয় বলা যাবে না জিনিসটা। একজন অভিনেতা, তিনি এতগুলো বিখ্যাত ছবি করেছেন, তিনি এখন পরিচালনা করেন, তার সঙ্গে তিনি প্রযোজনা করারও চেষ্টা করেন। এইটা বললে একটা ছবির লগ লাইন লিখি আমরা 4-3 লাইনে, এটাতে চট্টোপাধ্যায় লগ লাইন হলো। এবার লঙ্গার সিনপসিসে ঢুকতে হবে, হ্যাঁ, ঠিক আছে, তারপর ঢুকতে হবে তোকে স্ক্রিন পেতে, অনেকগুলো ধাপ আছে। এবার আমি আপাতত এই আলোচনার পরিসরের জন্য আমি লগ লাইন অব্দি রাখছি জিনিসটা, বা ম্যাক্সিমাম আমি শর্ট সিনপসিস অব্দি যাচ্ছি, যে আমার সারা জীবনের যেটা
জার্নি হয়ে এসছে সেটা হচ্ছে যে প্রথমত এটা অনেকেই জানে সব মানে যে আমি অভিনয় করতে কখনো চাইনি, অভিনয় আমার কোথাও ছিল না, তুইও জানিস এটা। অভিনয় করার কোনো প্ল্যান কোনো দিন ছিল না, সিনেমা করার প্ল্যান ছিল, সিনেমা বানাবার প্ল্যান ছিল চিরকাল। অভিনয়ের সুযোগ অকস্মাৎ আসে এবং তারপর সেই সুযোগটা কে আমি সদ্ব্যবহার করি এবং করতে থাকি। আমি বলছি 99, 2000, 2001 সালের কথা। কলেজে পড়ার সঙ্গে সঙ্গে আমি পাশাপাশি টুকটাক অভিনয় করতে থাকি। বেশ হাত খরচ আসে, বেশ ইউনিভার্সিটিতে মেয়েরা পাত্তা একটু বেশি দেয়, ভাল লাগছিল আর কি। শুধু মেয়েরা কেন, মানে চিনতে পারে, বন্ধু বান্ধব একটু আলাদা ইয়ে করে, হ্যাঁ, তো ভালো লাগছিল সেটা। সেইটা করতে করতে যেটা হলো, বাবা চলে গেলেন 2001 সালে। বাবা চলে যাওয়ার পরে ওই যে শখে যে হাত খরচটা আসছিল, ওটা শখ থেকে প্রয়োজন হয়ে দাঁড়ালো। তো 2001-2 এলো, 2তে আমি তোপসে করার ডাক পেলাম সন্দীপ রায়ের কাছ থেকে। সেইটা যখন হলো তখন আমি বুঝতে পারলাম যে এই যে একটা শখ আর প্রয়োজনের মধ্যে যে দোদুল্যমান অবস্থাটা ছিল, সেটা থেকে বেরিয়ে গিয়ে আমায় কোথাও একটা এবার সিরিয়াস জিনিসটাকে নিতে হবে, প্রফেশনাল নিতে হবে। কারণ আমি ততদিনে এটা বুঝে গেছি যে আমি এক্ষুনি ফিল্ম স্কুল যেতে পারবো না, আমাকে রোজগারটা করতে হবে। তখন আমার যেটা মাথায় এলো সেটা হচ্ছে যে অভিনয় করার একটা হচ্ছে যে পার্কস আছে কিছু, মানে ভালো দিক আছে, অল্প বিস্তর রোজগার হচ্ছে যেটা প্রয়োজন, তখন লোকে চিনতে পারছে, একটা দেখেছি একটা দর্শক গ্রাহ্যতাও তৈরি হয়েছে, যে একটা অ্যাকসেপ্টেন্স তৈরি হয়েছে। সেটার পাশাপাশি দেখলাম আর দারুণ সুযোগ হচ্ছে হ্যান্ডস অন সেটের থেকে ব্যাপারটা দেখে শেখা। এরম সুযোগ আমি আর পাবো না। তো দ্যাট বিকেম দ্য টেলিভিশন অর দ্য ফিল্ম সেটস বিকেম মাই ফিল্ম স্কুল। ঠিক আছে, 2003, 4, 5, 6, 7 এই সময়টা জুড়ে আমি এটা করলাম। প্রথমে টেলিভিশন চুটিয়ে তারপর ফিল্মস। এবার যেটা হলো 2007 সালে এসে আমার মনে হলো আমি আর টেলিভিশন করব না। এই যে নিত্যদিনের এই যে ব্যাপারটা, এটা আমার ঠিক জমছে না। আর সেইটা হচ্ছে সেই সময়টা যে সময়তে বাংলা টেলিভিশন আজকে যে চেহারাটা আমরা দেখি বাংলা টেলিভিশনে, সেইখানে যাচ্ছে। যে মানে অনেক ইন্টারেস্টিং বিষয় নিয়ে টেলিভিশন সিরিয়ালে কাজ হয়, কিন্তু দেখবি গড়পড়তা সেটটারগুলো একই রকম দেখতে আর কি। হ্যাঁ, তো সেই জায়গাটায় ঢুকতে আরম্ভ করেছে বাংলা টিভি। তো আমার মনে হলো যে এটাতে আমি কি নিজেকে খাওয়াতে পারবো, বা এটাই কি আমি করতে এসেছি শুধু। তো সেখান থেকে আমি ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে ঠিক করলাম শুধু সিনেমা করবো কি, আমি তো আর নিজে করতে দেবে কে আমার সিনেমা করতে। ইন্টারেস্টিংলি দিল, হ্যাঁ, টুকটুক করে দিতে থাকলো, কিন্তু তাতেও দেখলাম আমার হচ্ছে না। তখন আমি সব ছেড়ে দিয়ে বুঝতে পারলাম আমি যে আসলে ওই যে আমি মাস্টার্সটা শেষ করিনি রোজগার করার তাগিদে 2003 সালে, 3-4 সালে রাদার, গ্র্যাজুয়েশনের পর, সেইটা আমায় তাড়া করে বেড়াচ্ছে কোথাও একটা। এবং এখন যদি আমি মাস্টার্সটা করতে চাই তাহলে সেটা যেটা আমি প্র্যাকটিস করছি, যে ক্রাফটটা আমি প্র্যাকটিস করছি সেটাতে করাই ভালো। তো কিন্তু মানে বিদেশে যাব ঠিক করলাম, বা বিদেশে যাব যে পয়সা কোথায়, তখন খুঁজে পেতে স্কলারশিপ খুঁজে পেতে বার করলাম। এবার স্কলারশিপ আমায় দিচ্ছে কে, অ্যাপ্লাই তো করতে পারি, দিচ্ছে কে, দিল। হ্যাঁ, অ্যাপ্লাই করলাম, আমার পরীক্ষা সব নিয়ে দিল, ঠিক আছে। এবার দেওয়ার পর যাওয়ার পর সম্পূর্ণ জীবনটা বদলে গেল। বিদেশে গিয়ে ভাবলাম যে ফিরে আমি আর অভিনয় করব না। হ্যাঁ, যেটা সবসময় করতে চেয়েছি, টুকটুক করে করা শুরুও করেছি, পরিচালনা, ফিরে সেটাই মেনলি করব। অদ্ভুতভাবে সেটা করে ফেরার পরই জীবনের সবথেকে বড় অভিনেতা হিসেবে সবথেকে বড় যে কাজগুলো, হিন্দিতে হোক বা অধিকাংশই বাংলায়, সেগুলো হলো ফেরার পরই। মানে অনেস্টলি স্পিকিং, আমার বিদেশে পড়তে যাওয়ার আগের অবধি সবথেকে বড় কাজ অভিনেতা হিসেবে কিন্তু সংখ্যায় অনেক কম। দ্য বং কানেকশন, কালবেলা, আর 2-1টা ফেলুদার ছবি, মানে 2টা না 3টেই ইনফ্যাক্ট, বোম্বাই কলসা কেলেঙ্কারি, টিন্টো টিসু, এবং মাঝখানে বাবুদা নিশি যাপন, যেটা বিরাট হলে বাণিজ্য সফল না হলেও পরবর্তীতে লোকজনের ভালো লেগেছে। এই কটাই কিন্তু আমার বড় পর্দার ছবি আর কি যাওয়ার আগে। সমস্ত বড় ছবি অভিনেতা হিসেবে বড় ইম্পর্টেন্ট ছবিগুলো কিন্তু ফেরার পর। ঠিক, তো সেইটা করতে করতে আরও সময় কাটলো।
করতে করতে একটা পয়েন্টে একটা মানে আমি ছোট করছি এবার বলতে গেলে অনেক মানে ডিটেলসে বলতে হবে, একটা পয়েন্টে একটা সময় এলো যখন নিজের কাছে নিজের মুখোমুখি দাঁড়িয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় এলো যে কি করতে চাই আসলে। মুখ ফুটে নিজের কাছে নিজে স্বীকার করতে পারছিলাম না যে আমি আসলে শুধুমাত্র পরিচালনাটাই করতে চাই এবং প্রযোজনাটাই করতে চাই, আর কিছু করতে চাই না। হ্যাঁ, সেইটা আমি বলবো সেই উপলব্ধিটা হয়তো বড় জোর মানে ঠিক মতো নিজের কাছে স্বীকার করা সব থেকে ইম্পর্টেন্ট। হ্যাঁ, আয়নার সামনে দাঁড়িয়ে সেইটা হয়তো 2 বা 3 বছর হলো করতে পেরেছি, ভেরি অনেস্টলি। হ্যাঁ, বাট প্রসেসটা তো আগে থেকে, প্রসেসটা অনেক তার আগে থেকে আমি ডিরেক্ট করছি, হাওয়া বদল করেছি, লড়াই করেছি, সোনার পাহাড় করেছি, সব করেছি। এবার এই যে 2-3 বছর আগে যে এই নিজের কাছে নিজে স্বীকার করাটা যে আমি আসলে ভিতরে ভিতরে নিজে আসলে একজন পরিচালক এবং প্রযোজক, এইটার মানে কি এটা অনেকে আমার জিজ্ঞেস করেন তেমনি কি আপনি অভিনয় করবেন না, আপনি কি তাহলে অভিনয় করছেন না? না, একেবারেই তা না। হ্যাঁ, অভিনয়টা না আমার এতদিন ধরে করেছি যে ওটা আমার সেকেন্ড স্কিনের মতো হয়ে গেছে। হ্যাঁ, ওটা নিশ্চয়ই করব, কিন্তু ওইটাকে ঘিরে আমার মানে জীবনটা যাপিত হবে না। মানে আমি কতটা বলছি, মানে অভিনয় যে করবো তার প্রমাণটা হচ্ছে 2025-এ আমার অভিনীত 6টা বাংলা, শুধু বাংলায় 6টা ছবি মুক্তি পাবে। হ্যাঁ, এবং তার মধ্যে 4টি ছবি অন্য লোকের পরিচালনা করা, 2টি ছবি নিজের পরিচালনা করা। ঠিক আছে, টোটাল 7টি ছবি মুক্তি পাবে, তার মধ্যে 4টি ছবি অন্য লোকের পরিচালনা করা, 2টি ছবি নিজের পরিচালনা করা এবং মুখ্য ভূমিকায় অভিনয় করা। একটি ছবিতে অঞ্জন দত্ত এবং অপর্ণা সেন আছেন, তাতে আমার একটি অতিথি মানে গেস্ট অ্যাপিয়ারেন্স আছে আর কি, দ্যাটস ইট। এবার তো তার মানে অভিনয়ে যে করছি না বা করতে চাই না আদপেই তা না, কিন্তু একটা কোথাও প্রায়োরিটাইজ করতে হয় একটা পয়েন্টে যে আমার ট্রু কলিংটা কি। হ্যাঁ, সেই ট্রু কলিংটা এতদিন নিজের কাছে নিজে স্বীকার করতে হয়তো কোথাও একটা দ্বিধাবোধ করতাম, সেই দ্বিধাটা আর করি না, দ্বিধাবোধটা আর হয় না। তার মানে যে লগ লাইনটা দিয়ে শুরু করলি তুই, চেঞ্জ হলো লগ লাইনটা অ্যাকচুয়ালি। পরমব্রত চট্টোপাধ্যায় আসলে একজন পরিচালক এবং স্টোরি টেলার এবং প্রযোজক, এবং তিনি অভিনয়ও করেন না, যিনি এখনো অবধি যিনি বেশি পরিচিত, আমি খ্যাতি ট্যাতি বলছি না, বেশি পরিচিত অভিনেতা হিসেবে। রাইট, তার মানে ওই লগ লাইনটা থেকে এই লগ লাইনটা অবধি ছোট্ট এটাই হচ্ছে জার্নি। একটা লগ লাইন যে পরমব্রত চট্টোপাধ্যায় একজন মোটামুটি পরিচিত একজন অভিনেতা, যিনি বাংলা এবং হিন্দি দুভাষাতেই কাজ করেন। বেশ কিছু ভালো ভালো ছবি এবং ইত্যাদি তিনি করেছেন, সিরিজও কিছু করেছেন হিন্দিতে, যিনি তার সঙ্গে পরিচালনা এবং প্রযোজনাও করেন। এইটা থেকে পরমব্রত চট্টোপাধ্যায় একজন পরিচালক এবং প্রযোজক এবং মূলত স্টোরি টেলার, যিনি এখনও অবধি পরিচিত বেশি অভিনেতা হিসেবে। এইটার যে জার্নিটা, দ্যাট সামস আপ মাই লাইফ অ্যান্ড ক্যারিয়ার সো ফার। রাইট, নট লাইফ হ্যাজ আ লট অফ পার্সোনাল এলিমেন্টস অ্যাজ ওয়েল, ক্যারিয়ার। হ্যাঁ, আমার ক্ষেত্রে একটা জিনিস ঘটেছে সেম, কিন্তু একটু অন্যরকমভাবে। সেটা হলো আমি রিয়েলাইজ করেছি যে আমার মানে প্রধান সিনেমা বানানোর কারণ কী ছিল। বিকজ আমার হলে সিনেমা দেখতে দারুণ লাগতো, এবং কী কী সিনেমা দেখেছি আমি, জেনারেলি শাহরুখ খানের সিনেমা, জেনারেলি সেই সময়কার বলিউড ফাটিয়ে মানে হিরো ওয়ার্শিপের সিনেমা দেখেছি, তাতে হেভি মজা পেয়েছি। গোবিন্দার সিনেমা দেখেছি, মজা পেয়েছি। বাট একটা পয়েন্টে হোয়াট হ্যাপেন্ড ইজ যে আমার এইটা থেকে আমার একটা ওই যে তুই যেটা বললি যে আমরা সবাই কোনো না কোনোভাবে দোষী, পপুলিস্ট জিনিস, তারপর হঠাৎ করে ওই না ওগুলো মানে আমি কাউকে বলতে পারতাম না, দুলের রাজান আমার ফাটিয়ে লাগে ভাই। অথচ আমি ইভান্স চাইল্ডহুড কিন্তু কষ্ট করে দেখেছি, এটা বলতে পারতাম না। মানে ইভান্স চাইল্ডহুড আমার ভালো লেগেছে, বাট আমি কষ্ট করে দেখেছি, কারণ প্রথমে বুঝতে পারিনি। আমার মতে হচ্ছে, আমি থামিয়ে একটু বলছি, এটা হচ্ছে আমি আবার ওই সহাবস্থান বা কোএক্সিস্টেন্সের প্রশ্নটায় ফিরে যাব। দুটোর মানে আমাদের কী হচ্ছে না, আমরা ভীষণ এক্সস্টিভ ইন আওয়ার অ্যাপ্রোচ। মানে একদল আছে যারা বলবে ইভান্স চাইল্ডহুড, বা একটা নাম বলছি আমি, মানে এই সমস্ত ছবি ধ্রুপদী সব ছবি, ওগুলো এন্টারটেনিং না, সিনেমা তো শুধু এন্টারটেনমেন্টের জন্য, 100 এন্টারটেনমেন্টের জন্য। বাট এন্টারটেনমেন্টের তো ধরন আছে, একদম। আমি বলছি আমি একটা মনোজ্ঞ একটা বই পড়ে তো এন্টারটেনডই হই, একদম। আমি একটা মনোজ্ঞ পডকাস্ট শুনে তো এন্টারটেনড হই। হ্যাঁ, তো আমার কাছে আন্দ্রে রুবলিয়েভ দেখা বা
ইভান্স চাইল্ডহুড দেখা আমি একটা মাথা নিয়ে বসে দেখি Correct. যে এটা আমাকে সিনেমার ইতিহাস এবং সিনেমা যে এভাবেও বানানো যায়, এভাবেও যে ইমোশন এক্সপ্রেস করা যায়, সেটা নিয়ে নতুন একটা পাঠ দেবে বলে। একদমই আর তাই। দুলে রাজা আমি দেখতে বসি যে আজ গুরু ঠিক আছে, আজকে যেত চলো। কি আছে রে, হ্যাঁ মানে ফাটি। খাবার কি আছে আজকে, চল আর দুলে রাজা হচ্ছে, এটা দেখতে বসি। দুটোরই সমানভাবে প্রয়োজন আছে। রাইট, আমি সেটাই বলতে যাচ্ছিলাম। যখন আমি দেখেছি, যখন আমি দেখার পর আমি বুঝলাম ওকে এটা হলো নতুন জিনিস। আমি কষ্ট করে দেখলাম, দেখার পর আমি বুঝলাম এটা একটা নতুন জিনিস, যেটা আমাকে বুঝতে হবে, আমার চোখটা চেঞ্জ করতে হবে, আমাকে আস্তে আস্তে বুঝতে হবে। বোঝার পর আমার এখন যেটা হয়েছে সেটা হলো, আমার মনে হয়েছে যে আমার যে বেসিক, যেখান থেকে আমি সিনেমা বানানোর কথা ভেবেছিলাম, হয়তো আমাকে সেখানে ফিরতে হবে উইথ দিজ ফিল্মস এক্সিস্টিং ইনসাইড মি। মানে এরা থাকবে আমার ভেতরে, কিন্তু আমি আমার বেসিকে যেই জিনিসটা করতে চাইছি, আরও বেশি লোকের কাছে পৌঁছানোর যে অনীহাটা ছিল, সেটা সরেছে। একদম সঠিক কথা। আমি এটা আমার জায়গা থেকে একটা এতক্ষণ ধরে কথা বলছি যে সেটার একটা প্যারালেল টানি এটার সঙ্গে। সেটা হচ্ছে যে তুই শাহরুখ খানের ছবির কথা বললি, বলিউডের কথা বললি, সবই তো দেখে বড় হয়েছে। আমি মার বাড়ি থাকতাম ছোটোবেলায়, বাবা মা দুজনে কাজ করতেন বলে চাইতে না চাইতে ছোটোবেলায় বাংলা ছবি দেখেছি। একদম মানে যেগুলো উত্তম সুচিত্রা, সৌমিত্র সুপ্রিয়া, উত্তম সুপ্রিয়া, সাবিত্রী দেবী, হ্যাঁ, ভানু বন্দ্যোপাধ্যায়, জহর রায়, মানে একদম অজয় কর, অগ্রদূত, হ্যাঁ, পরবর্তীতে তরুণ মজুমদার, এনাদের ছবি দেখে বড় হয়েছি, রাইট? এদের ছবিতে যে সহজ স্বাভাবিক মানবিক গল্প সহজভাবে বলা, এটা কিন্তু চাইতে না চাইতে আমার ভিতরে বসে গেছে। এর পরবর্তীতে এসছে বলিউড। বাড়িতে আমার ক্লাস 4-5 অবধি বলিউডের প্রবেশ নিষেধ ছিল। তারপর বলিউডের প্রবেশ ঘটলো, আমারও প্রবেশ ঘটলো বলিউডের দুনিয়ায়। সেখান থেকে কিছু জিনিস ভালো লেগেছে, দেখে দেখে বড় হয়েছি। সেগুলো চেতনে অবচেতনের ভিতরে বসেছে। আচ্ছা, তারপর চাইতে না চাইতে কার্টসি স্টার মুভিজ, হলিউড ছবি দেখেছি আমি, ঠিক আছে, পাতি আমেরিকান ছবি, একদম। ওকে। হলিউডের একটা কথা হচ্ছে, সমস্ত স্টুডিওর এক্সিকিউটিভরা বলতেন, এটা মানে যারা জানেন না তাদের জন্য বলছি, দে হ্যাভ আ প্রিন্সিপাল কল দ্য কিস প্রিন্সিপাল। ইটস কল দ্য কিস প্রিন্সিপাল। হোয়াট ইজ কিস? সবাই সবাইকে চুমু খায় না, সেটা খায় সিনেমায়, কিন্তু এটা সেটা নয়। যে কিপ ইট সিম্পল সিলি, রাইট, কিপ ইট সিম্পল স্টুপিড, বা কিপ ইট সিম্পল সিলি। হ্যাঁ, এবার এই হলিউড দেখতে দেখতে যখন সিরিয়াস সিনেমার পঠন পাঠন করতে গিয়ে আমি যখন ইউরোপিয়ান সিনেমায় ঢুকলাম, যাদের চেতনাটা, যাদের সেন্সিবিলিটি একদম আলাদা, সেখানে আমারও কিছুদিনের জন্য মনে হলো যে না না, হলিউড ছবিটা ওটা ইটস টু সিম্পল, ওটা এইটা দিস ইজ সিনেমা। প্রশ্নটা হচ্ছে যে আমার যে ডিএনএটা তৈরি হয়েছে, সেই ডিএনএটার মধ্যে এই ছোটোবেলায় দেখা অজয় করের বাংলা ছবি আছে, তপন সিংহর বাংলা ছবি আছে, মণিরত্নমের হিন্দি ছবি আছে, ডেভিড ধাওয়ানের হিন্দি ছবি আছে, পরবর্তীতে মেইন স্ট্রিম হলিউড ফিল্ম মেকারদের ছবি আছে। এবার আমি এইগুলোকে অস্বীকার করে যদি মনে করি না, আমি না শুধু আজকে ওই লোকটার, ছেলেটার নাম কি, যে ওই ভদ্রলোকের নাম কি, যিনি ইরিভার্সিবল বানিয়েছে, নিও, হ্যাঁ, বা আমি থিও অ্যাঞ্জেলোপোলোসের মতো শুধু ছবি বানাবো, কথার কথা বলছি, তাহলে তো দরকচা মেরে যাবে ব্যাপারটা। কেননা আমি তো আমার ডিএনএটাকে অস্বীকার করে বানাচ্ছি। আমার অসামান্য লাগে ইরিভার্সিবল, আমার অসামান্য লাগে থিও অ্যাঞ্জেলোপোলোসের ছবি, কোনো সন্দেহ নেই, বা আরও 1000টা নাম এরকম করতে পারি। পিটার গ্রিনোভে দাঁত ফোটানো যায় না, আমি ধৈর্য ধরে বসে বসে দেখেছি, কেননা মনে হয়েছে এটা একটা পাঠ আমার কাছে। বাট আমি যখন জিনিস বানাতে যাচ্ছি, তখন আমার রিফ্লেক্সে কী আসছে সেটা কিন্তু আমার ডিএনএটা ডিসাইড করবে। সেই রিফ্লেক্সটাকে অস্বীকার করা মানে কিন্তু আমি নিজের প্রতি নিজে সৎ হচ্ছি না। এবার আমি চাইতে না চাইতে আমার রিফ্লেক্সটা কিন্তু ওই বাংলা ছবি, হলিউড ছবি এবং বলিউড দিয়ে তৈরি হয়েছে। সেটাকে আমি অস্বীকার করতে যদি যাই, তাহলে আমি নিজের প্রতি নিজে অবিচার বা অন্যায় করব। এবং যদি সেটা করিস, তাহলে সেই বলাটা কি অনেক মানুষের কাছে পৌঁছবে, কারণ যদি সততা না থাকে কি করে পৌঁছবেই না, সম্ভবই না, পৌঁছবেই না, একদমই তাই। এই মানে এতদিনের একটা জার্নির পর অভিনেতা হিসাবে এখন কি বেশি কাজ করতে চাস, নাকি যদি আমি কি আসছে না আসছে সেটা বলছি, বুঝতে পারছি, তোর কাছে যেটা যা আসছে তোর যদি ভালো লাগে তুই তো নিশ্চয়ই করবি, কারণ অভিনেতাটা তোর একটা সত্তার মধ্যেই পড়ে। অভিনেতা হিসাবে বেশি কাজ করতে এনজয় করিস, নাকি
পরিচালক হিসেবে বেশি কাজ করতে এনজয় করি, যদিও আমার মনে হয় এটা তুই অলরেডি বলে দিয়েছিস। হ্যাঁ, এটা বলে দিয়েছি, এটা অন্যান্য সাক্ষাৎকারেও বলেছি। আগে অনেক ডিপ্লোমেসি করে বলতাম, এখন অত ডিপ্লোমেসি করে বলি না, অতটা কূটনীতি আর আশ্রয় নিই না, সরাসরি বলি না আমি নিঃসন্দেহে পরিচালনা এবং প্রযোজনা করতে অনেক বেশি আগ্রহী থাকি এবং অনেক বেশি উপভোগ করি ওই ভূমিকাগুলি, এবং নিশ্চয়ই অভিনয় করতে ভাল লাগে, কিন্তু সেটা সব জায়গায় না, ভেরি অনেস্টলি। উপার্জনের স্বার্থে এখনও কোনো কোনো ক্ষেত্রে করতে হয়, কিছু কিছু ক্ষেত্রে অস্বীকার করার কোনো উপায় নেই, কিন্তু সব জায়গায় অভিনয় করতে মোটেও ভাল লাগে না। তার মানে এই না যে অভিনয় ছেড়ে দিতে চাইছি, তা না, কিন্তু এটা তো বলে লাভ নেই। মানে কত লোক আছে পৃথিবীতে যাদের মানে একটা লোক যদি অফিসে চাকরি করে, যে জিনিসেরই অফিস হোক না কেন, তাকে যদি মাসে গড়ে 15টা কাজ দেওয়া হয়, 8টা তার করতে ভাল লাগবে, 7টা ভাল লাগবে না। একদম ইটস দ্য সেম ফর অ্যান অ্যাক্টর। একদম, হ্যাঁ, যে তার 8টা কাজ করতে অভিনেতা হিসেবে ভাল লাগবে, তার 7টা কাজ করতে ভাল লাগবে না। আর এখানে ডিফারেন্স হলো পরিচালনায়, কারণ তোর যখন ভালো লাগছে তখনই তুই ওটা করছিস, রাইট? হ্যাঁ, তো অবভিয়াসলি তুই পরিচালনা বেশি এনজয় করবি, এটা খুব স্বাভাবিক, এটা উত্তরটা আর কি। হ্যাঁ, এবার আরেকটা কথা এই প্রসঙ্গে আমি বলি যে এই 2021 অবধি আর কি, 22-এর শুরু অবধি আমি, যেহেতু তখন জাস্ট প্যান্ডেমিক শেষ হয়েছে এবং সকলের মধ্যে একটা অনিশ্চয়তা, ইনসিকিউরিটি কাজ করছে, আমার মধ্যেও ভীষণভাবে কাজ করেছে, আমি প্রচুর ছবি এরকম করেছি যেগুলি জাস্ট আমার কাছে এসছে, আমি একটা মানে ওরা টাকা বলেছে, আমি টাকা বলেছি, মাঝপথে রাজি হয়েছে, আমি করেছি। আমি দেখেছি যে ওই ছবিগুলি যখন মুক্তি পেয়েছে, সেই ছবিগুলি এতটাই হাফ বেকড, মানে এতটাই ওই পাউরুটি কাঁচা থাকলে যেরকম হয় আর কি, হয়তো উদ্দেশ্য অসাধু বা অসৎ ছিল না, কিন্তু দাঁড়ায়নি জিনিসগুলো আর কি, তার অংশ আমি হয়েছি। যেটা আমার মনে হয়েছে যে সেটা আমি মানুষটার ক্রেডিবিলিটি নষ্ট হয়েছে। মানে আমার যেটুকু ক্রেডিবিলিটি আছে একজন সচেতন, শিল্প সচেতন, রাজনীতি সচেতন, সমাজ সচেতন মানুষ হিসেবে, সেন্সিটিভ মানুষ হিসেবে, সংবেদনশীল মানুষ হিসেবে, সেই ক্রেডিবিলিটিটা কোথাও একটা নষ্ট হচ্ছে। সেটার জন্যে আমি সিদ্ধান্ত নিই 2022-এ যে আমি নতুন কোনো, মানে নিতান্ত পছন্দ না হলে আমি শুধু উপার্জনের জন্যে কোনো ছবি করব না। তাতে যদি কিছু লোকের কাছে আমার অপ্রিয় হতে হয়, এরকম কি হয়, অনেক নতুন প্রযোজক ছবি নিয়ে আসার চেষ্টা করেন, তাদের কাছ থেকে যাকে বলে মনোমতো পারিশ্রমিকও হয়তো চাইলে পাওয়া যায় আর কি, যারা শুধুমাত্র অভিনয় করে উপার্জন করেন বা জীবিকা নির্বাহ করেন, তাদের করতে হয়, আমাকেও করতে হয় না তা না, করতে হয়, আজও করতে হয়, কিন্তু সেটা সংখ্যাটা আমি কি কমাতে পারি? কেননা আমি তো আরও একটা অন্যদিককে প্রায়োরিটাইজ করার চেষ্টা করছি। সেটা যদি করতে চাই তাহলে কিন্তু এরকম আমার মুড়ি মিছরির মতো ছবি করলে হবে না। সেই জন্যে আমি 2022 থেকে এখনও অবধি সর্বসাকুল্যে, আমি যদি খুব ভুল না করি, 2022-এর মাঝামাঝি সময় থেকে এই 2024-এর শেষে আমরা চলে এসেছি, এই 2.5 বছর সময়তে আমি বোধহয় সর্বসাকুল্যে 2টো বাংলা ছবিতে, মানে অন্য লোকের 2টো বা 3টে ম্যাক্সিমাম বাংলা ছবিতে কাজ করেছি, দ্যাটস ইট, আর করিনি। যেটা আগে ছিল অ্যাভারেজে বছরে 4টে করে করতাম, আমি কনসিয়াসলি বন্ধ করে দিই করা, কেন আমার মনে হয় যে এটা ঠিক হচ্ছে না। সেই কারণে আমি মনে করি যে আমার তো আরেকটা কলিং আছে, আমি তো সেটাকেই প্রায়োরিটাইজ করতে চাই, সেটা করি বরং। হ্যাঁ, তাতে যদি একটু কম উপার্জন হবে, হোক, একটু দেখি না। আর একজন আর্টিস্ট হিসেবে তুই যখন অভিনয় করছিস, তুই তো চাইবি, কারণ তোর যে সেন্সিবিলিটি আস্তে আস্তে যেভাবে বিল্ড হচ্ছে, তাতে তুই চাইবি যে ওই পার্টিকুলার পার্টটা করে আমি এনজয় করি, আলটিমেটলি আনন্দটাও পাই টাকার সঙ্গে। আনন্দটা তো পেতে হবে, মানে দিনের শেষে তো গিয়ে বাড়ি ফিরে বলতে হবে যে হ্যাঁ, মানে আজকে আমার দিনটা, আমার নিজের যে বুদ্ধিবৃত্তি আর কি, সেটার প্রতি আমি সুবিচার করতে পারলাম, ঠিক, তবেই না আনন্দটা পাওয়া যায়, তবেই না, যাকে বলে একটা ইংরেজিতে আমরা কথা বলি স্যাটিসফ্যাকশন, জব স্যাটিসফ্যাকশন, তবে না সেটা পাওয়া যায়। সেটা যদি দিনের পর দিন কেউ না পায়, মানে আমি বলছি যে সত্যি অনেক কটা হিন্দি সিরিজে আমি খুব স্বল্প দৈর্ঘ্যের হয়তো কিছু চরিত্র করেছি, ফর ইনস্টেন্স জাহানাবাদে খুব গুরুত্বপূর্ণ চরিত্র, কিন্তু দৈর্ঘ্য খুব বেশি না, তো অসম্ভব এনজয় করেছি করাটা। এটাও তুই নিশ্চয়ই এনজয় করেছি, বোম্বে বিরাট দৈর্ঘ্য না,
কিন্তু চরিত্রটা এমন, আমার তো দেখেই মনে হচ্ছে দারুণ, মানে চরিত্রটা এমন। এবং সেখানে আরেকটা জিনিস হচ্ছে, আমি নিখিলকে কাজ করতে দেখে শিখেছি প্রচুর। মানে নিখিল কিন্তু প্রচুর মানে অসফল ছবি বানিয়েছে জীবনে, অনেক বানিয়েছে, হ্যাঁ। কিন্তু নিখিলের কাছ থেকে যেটা শেখা, নিখিল আডবাণীর কাছ থেকে, সেটা হচ্ছে কমান্ড ওভার ক্রাফট। হ্যাঁ, ওর ক্রাফটের ওপর যে ওর কমান্ড, এবং ওই লোকটা 20 দিনে যেটা করতে পারে যতটা কমান্ড নিয়ে, আর একটা লোকের 35 দিন লাগবে ওটা করতে, বিকজ হি ইজ সো শিওর অ্যাবাউট হিজ ক্রাফট। সেটা বিরাট শিক্ষণীয় ছিল আমার। আমি চুপচাপ দাঁড়িয়ে, আমি কিন্তু ওখানে দাঁড়িয়ে আমি প্রথম দিন গিয়ে আমি শুটে বুঝে গেছিলাম যে অন্য সব ভুলে যাই। আমার এই তখন 41 বছর বয়স, 2 বছর আগে শ্যুট করা ওটা। আমার এই 41 বছর বয়সের জীবনে আমি না এই যে 25 না 30 দিন কিরা শ্যুট করেছিলাম, আমি 25 দিন খুব সম্ভবত, এই 24-25 দিন সময়টা, লেট মি ইউজ ইট অ্যাজ আ লার্নিং এক্সপিরিয়েন্স, নট নেসেসারিলি অ্যাবাউট স্টোরি টেলিং। হ্যাঁ, সেটা শেখার আরও হয়তো বেটার লোক আছে। ক্রাফটটা শিখি একটু লোকটার কাছ থেকে, দ্য শিওরিটি অ্যাবাউট দ্য ক্রাফট, দ্য গ্রাস্প ওভার ক্রাফট, দ্য গ্রাস্প ওভার দ্য টেকনিক, দ্য গ্রাস্প ওভার লেন্সিং, দ্য গ্রাস্প ওভার মুভমেন্টস, দ্য গ্রাস্প ওভার কোন অংশটাতে ক্যামেরাটা কতটা মুভ করতে চায়, এটা নিয়ে আন্ডারস্ট্যান্ডিং, অ্যাকশন সিকোয়েন্সেস কী করে কোরিওগ্রাফ করতে হয়, এই যে মানে এগুলো খুব, মানে একজন পরিচালক হিসাবে তো এইগুলো যদি না করতে পারি, মানে তুই আমার সঙ্গে সহযোগী পরিচালকের কাজ করেছিস, তাই তুই জানিস যে আমার চিরকালই একটা, মানে আমি ওরকম পরিচালক নই আর কি, যে বসে শুধু বলে যে আমি না এটা চাই অ্যান্ড বাকিরা এক্সিকিউট করে। আমি প্রচণ্ড টেকনিক্যাল একজন পরিচালক, মানে খুবই খুঁটিনাটিটা সবটা আমি জানি, মানে এমনকি কত আইএসওতে শ্যুট হচ্ছে সেটা অবধি আমি জানি, বিকজ ইন মাই হেড আই এম অ্যান এডিটর। তো সেই কারণে, তো সেইটাই না আমি মুম্বাই ডায়েরিজ করতে গিয়ে আমার মনে হলো দেখে যে না আমার আর একটু শেখা বাকি। হ্যাঁ, সেটা এই লোকটার সেটে অভিনেতা হিসেবে থেকে আমি আরও শিখলে মন্দ হয় না। সো আই ইউটিলাইজ দ্যাট অপরচুনিটি টু দ্য ব্রিম আর কি। আমারও তো বয়স বাড়তে বাড়তে জীবনের পেছনে যখন তাকিয়ে ভুলগুলোকে দেখি, তখন মনে হয় যে ভুলগুলোর মধ্যে সবচেয়ে বড় ভুল আমার পার্সোনাল ছিল, সেটা হলো একটা পয়েন্ট ছিল যেখানে আমি শেখাটার দরজাটা বন্ধ করে দিয়েছিলাম, যে আমি আর শিখতে হবে না, আমি শিখে গেছি। এটা হয়তো একটা পয়েন্টে, তারপর এখন মানে যত দিন গেছে আমার মনে হয়, সেটা সবার, তোর ক্ষেত্রেও তাই হয়েছে বোধ হয়, যে সবসময় মনে হয় যে কিছু না কিছু শেখা বাকিই থেকে যাচ্ছে, আরও শিখেই যেতে হবে সারা জীবন, মানে শেষ শ্বাস অবধি বোধ হয়। বিশেষ করে আমাদের মতো কাজ যারা করে তাদের তো সেটা করেই যেতে হবে। এবং সেখানে যে কনভিকশনটার কথা বলছিস এই নিখিল আদবানির, সেই কনভিকশনটাই তো আমার মনে হয় আলটিমেটলি ওইখানে অবধি পৌঁছানোর ব্যাপার। হ্যাঁ, সেটা না সব জিনিসে, মানে আমি বলছি যে আমি যার কাছে সামান্য গিটার শিখেছি, সেই ভদ্রলোক অমিত দত্ত তার নাম, খুবই সেলিব্রেটেড একজন গিটারিস্ট কলকাতার। অমিত দা একটা কথা বলতেন ক্লাসে, ডিপ্রেশন ইজ গুড, ইউ শুড বি ডিপ্রেসড বলতেন। কী প্রসঙ্গে বলতেন সেটা হচ্ছে যে একটা লেসন যখন কেউ তুলতে পারতো না, মানে একটা বিশেষ স্ট্রাকচার কর্ডের, সেটা কেউ বাজাতে পারছে না, সময় লাগছে, ভেবেছিল সে 6 দিনে প্র্যাকটিস করে জিনিসটা 7ম দিনে পারবে, তার 14 দিন লেগে যাচ্ছে, তখন তার একটা মানসিক অবসাদ হচ্ছে, কেন পারছি না আর কি। তো এটা না আমি বলবো যে এই থেকে ডিপ্রেশন হওয়াটা ভালো। এটা শুধু মিউজিকের ক্ষেত্রে নয়, যে কোনো জিনিসের ক্ষেত্রে, যে আমি এটা পারছি না কেন করতে। হ্যাঁ, তো একটা জিনিস দেখে মনে হতো এটা পারলাম না করতে। হ্যাঁ, এবং যাদের সত্যিকারের আন্ডারস্ট্যান্ডিং অফ আর্ট থাকে না, তারা এটা তাদের অস্বীকার করতে কোনো, মানে আমি দেখেছি যেমন বাধা থাকে না। আমি এরকম অনেক মানুষকে বলতে শুনেছি, অনেককেই দেখেছি এরকম, কিন্তু এক্ষুনি একজনের কথা মনে আসছে। যখন দ্য বং কানেকশন রিলিজ করেছিল, আমি তখন ঘটনাচক্রে, আমি তখন কলকাতায় ছিলাম না, আমি আমেরিকাতে ছিলাম। ঠিক আছে, তখন তো হোয়াটসঅ্যাপের চল ছিল না। আমি মানে আমার কাছে ফোন চালু ছিল না ওখানে। ঠিক আছে, আমাকে একদিন কে একটা SMS করলো, হ্যাঁ নাকি ইমেল করলো, যে আমি দিদির বাড়িতে ছিলাম নিউ ইয়র্কে, সেখানে যে ঋতুদা তোর সঙ্গে কথা বলতে চাইছেন, ঋতুপর্ণ ঘোষ। ঋতুর সঙ্গে আমার আলাপ ছিল, ইনফ্যাক্ট তার আগে আমি 200 শ্যুটও করেছি তার সঙ্গে। তো আমি তখন ঋতুদা কথা বলতে চাইছি, আমি তখন তারা হুড়ো করে, আমি ফোন নাম্বার তো ছিলই অবভিয়াসলি, আমি দিদির ল্যান্ডলাইন থেকে আমি ঋতুদাকে ফোন করলাম।
রুদা ফোনটা ধরলেন, ধরে বললেন যে হ্যালো। আমি বললাম যে রুদা আমি পরম বলছি, তুই কোথায়? আমি বললাম আমি তো নিউ ইয়র্কে। তুই অদ্ভুত ছেলে, তুই রিলিজের সময় ছিলি না কেন? আমি বলো না, আমি না অনেক আগে থেকে আসলে বঙ্গ সম্মেলনে এবছর আসাটা কমিট করে রেখেছিলাম, সেই কারণে তারপর ফিরতে পারিনি, তো থাকা উচিত ছিল পরম এই সময়টাতে কলকাতায়। বললাম যে হ্যাঁ আমি জানি, সেটা সত্যি কথা, আই শুড হ্যাভ বিন ইন ক্যালকাটা। তারপরে ওসব বলা ছেড়ে দিয়ে শুরু করলো হচ্ছে যে কী ভালো ছবি বানিয়েছে অঞ্জন একটা, তোরা কী ভালো কাজ করেছিস। অ্যান্ড বারবার রিপিট মোডে একটা কথা বলতে থাকলো হচ্ছে আমি কিছুতেই এই ছবিটা বানাতে পারবো না, আমি কোনোদিনও পারবো না, আমার কি ঈর্ষা হচ্ছে, আমি কোনোদিন ছবিটা বানাতে পারবো না। হ্যাঁ, এটা যে অ্যাকসেপ্ট করা, ঋতুদা এটা না বললে কি সে তো, সে ঋতুপর্ণ ঘোষ, সে ঋতুপর্ণ ঘোষ, সে তার ততদিনে সে 6টা জাতীয় পুরস্কার পাওয়া হয়ে গেছে, দেশ বিদেশ তার ওই পুরস্কার, তার বর্লিনালে হয়ে গেছে, সব হয়ে গেছে। হ্যাঁ, তার কি আছে, হ্যাঁ সেক্ষেত্রে অঞ্জন যে কিছুই, আমি জীবনে যত চেষ্টা করি বানাতে পারবো না এই ছবিটা। হ্যাঁ, তো এই যে অ্যাকসেপ্টেন্সটা থাকা দরকার, যে না এইটা না আমি পারবো না বানাতে, মানে এটা এই পারে বানাতে আর কি। একটা কথা বল পরম, তোকে যখন তুই ছোট থেকে বড় হচ্ছিস, যে তুই নিজেই বললি পাকা পরম, একটু উন্নাসিক, একটু উদ্ধত, এই জিনিসগুলো তোকে বলা হয়েছে এক একটা সময়। আমি দেখেছি তোকে পার্সোনালি, আমি যখন দেখেছি তুই খুব একটা পাত্তা দিতি না এগুলোতে। বাট এখন এই মুহূর্তে দাঁড়িয়ে তোর কি মনে হয় তোর পার্সোনালি তোর মধ্যে এটা সত্যি ছিল বা সেটা কমেছে? ঔদ্ধত্য বা মানুষকে ছোট করা কোনোদিন ছিল না। একটা বহিরাঙ্গে বাহ্যিকভাবে একটা ডিফেন্স মেকানিজম ছিল আমার, যে ডিফেন্স মেকানিজমটা উল্টো দিকের লোকটার অ্যারোগেন্স মনে হতো, বা হয়তো কারো আজও মনে হয়। সেটা আসলে আমি অ্যারোগেন্ট হচ্ছি না, আমি আসলে লজ্জা পাচ্ছি, ওটা আসলে আমার লজ্জাবোধ, বা ওটা আমি বোধহয় মিশতে পারবো না এখানে, সেটার থেকে একটা ডিফেন্স মেকানিজম ওটা, যেটাকে দীর্ঘদিন লোকে ঔদ্ধত্য, অ্যারোগেন্স এগুলো ভেবে এসেছে আর কি। আমার এখনো মনে আছে একদম মানে ক্যারিয়ারের গোড়ার দিকে একটা কাজে, একদম খুব ছোট একটা কাজ আমি করেছিলাম শঙ্কর চক্রবর্তীর সঙ্গে। শঙ্করদা বোধহয় মনে থাকবে না, শঙ্করদাকে আমি প্রচণ্ড পছন্দ করি অভিনেতা হিসেবে। তো শঙ্করদার সঙ্গে সেই কাজটা করার পর আমার তখন না ধর 2-3 বছর হয়েছে, কিন্তু ওই টেলিভিশন সিরিয়ালের দৌলতে লোকে চেনে, মানে সহকর্মীরাও চেনেন, সিনিয়ররাও চেনেন। তো শঙ্করদার সঙ্গে একটা কাজ করার পর বেশ 5-6 দিন কাটাবার পর শঙ্করদা আমাকে বলেছেন, এই শোন, তোর সম্বন্ধে আমি এত কথা শুনেছি, হ্যাঁ ভীষণ পাকা, কারোর সঙ্গে কথা বলিস না, হ্যাঁ ভীষণ উদ্ধত, কিন্তু তুই তো খুব সুইট। হ্যাঁ, তো এবার আমি ওটার কি উত্তর দেবো আমি বুঝতে পারিনি। আমি সুইট কি সুইটনেস সেটা আলাদা কথা, কিন্তু বিষয়টা হচ্ছে যে মানে দেখ, মানে ডিফেন্স মেকানিজম মানুষকে অনেক রকম করে দেয়। ঠিক, হ্যাঁ, সোশ্যালি অকওয়ার্ড করতে পারে, অনেক ডিসিশন নিয়ে নেয় মানুষ। এবার ব্যাপারটা হচ্ছে যে প্রত্যেকে তো এক এক রকম হয়। আমি সত্যি আমি তো এই পৃথিবীটাতে ওই বয়সে এসে পড়বো কখনো ভাবিনি, অত অল্প বয়সে এসে পড়বো কখনো ভাবিনি। আমি 19 বছর বয়সে কাজ শুরু করেছি, 19 কি 18, তখন কি মেন্টাল ম্যাচুরিটি কি থাকে? 18 থেকে 22-23 এটা তো মানে আমি একমাত্র আমার পরে দেখেছি এই বয়সে কাজ করতে বা এই জগতের অংশ হতে দেখেছি আমি একমাত্র হচ্ছে কিছু টেলিভিশনের নায়ক নায়িকাদের, যারা ভীষণ কম সময়, বিশেষ করে নায়িকাদের দেখেছি তারা খুব 18-19 বছর বয়সে কাজ শুরু করে দিয়েছেন। আর না হলে দেখেছি আমি ঋদ্ধি, সুরাঙ্গনা, ঋতব্রত এদের দেখেছি, কিন্তু এরা প্রত্যেকেই একটা লিনিয়েজ থেকে এসছে। ইন দ্য সেন্স ঋদ্ধি ছোটোবেলা থেকে তার বাবার সূত্রে অভিনেত্রী থেকে, নাটক থেকে সিনেমা, ঋতব্রত তাই শান্তিদার সূত্রে, সুরাঙ্গনা অত অল্প বয়সে ওপেন টি বায়োস্কোপ করার ফলে। কিন্তু আমি তো সে অর্থে মানে কি বলবো, অভিনেতা অভিনেত্রী বাবা মার ছেলে তো নই একদম। তো আমার কাছে তো ইন্ডাস্ট্রিটা চেনা জায়গা ছিল না। হ্যাঁ, তো তার ফলে আমি ওই মানে আমি কিভাবে মিশবো বা নিজেকে কিভাবে প্রেজেন্ট করব মানুষের কাছে, যাদের সঙ্গে কাজ করছি, অনেক ক্ষেত্রে তাদের সঙ্গে একটা ভাষাগত পার্থক্য হচ্ছে। মানে আমিও বাংলা বলছি, সেও বাংলা বলছে, কিন্তু মানে আমি যেটা বলার চেষ্টা করছি সেটা বললে উনি বুঝতে পারছেন না, উনি যেটা বলছেন সেটা আমি বুঝতে পারছি না, এরকম একটা বড় সময় গেছে। সেই সময় আমি নিজেকে কি করে প্রেজেন্ট করব সেইটা বুঝতে বড় সময় গেছে আমার। হ্যাঁ, সেই বোঝার সময়টা জুড়ে একটা দেয়াল আমি আমার
চারপাশে তুলেছিলাম আর কি। হ্যাঁ, যে দেয়ালটা মূলত নিজেকে প্রোটেক্ট করার জন্য, তো লোকে ভেবেছে সেটা বাকিদের মানে দূরে সরাবার জন্য আর কি। আদপেই তা না, এটা আসলে মানে ওই সোশ্যাল অকওয়ার্ডনেসটাকে আমি কোথাও একটা হয়তো অ্যারোগেন্স দিয়ে বা স্নুটিনেস দিয়ে ক্যামোফ্লাজ ম্যানেজ করার চেষ্টা ওটা আর কি। সেইটা আই উড সে ধর মানে অনেক দিনই কেটে গেছে। বিশেষ করে ইংল্যান্ড থেকে ফিরে আসার পর বিদেশে থাকাটা আসলে মানুষের চোখ মুখগুলো খুলে দেয়। তো হ্যাঁ, পৃথিবীটা অনেক বড় আসলে, এটা দেখিয়ে দেয় মানুষ কীভাবে বাঁচে আমাদের এই ক্ষুদ্র জায়গায়, ক্ষুদ্র ইগো নিয়ে ইত্যাদি। তারপর থেকেই চলে যায় ওটা আর কি। বিদেশ থেকে ফিরে আসার পর, মানে তার আগেই চলে গেছিল, বিদেশ থেকে ফিরে আসার পর কমপ্লিটলি চলে যায় ওই জিনিসটা। আর তোকে পার্সোনালি যারা চেনে, একদম পার্সোনাল জায়গা থেকে যারা চেনে, তারা হয়তো কিছুটা বুঝবে আসলে তুই কি বলতে চাইলি। বাট এই কথাটা কখনো তোকে কেউ জিজ্ঞেস করেনি, মানে এটা প্রথমবার আমরা কথা বললাম বোধহয়। না, করেছে দু একটা খুব ব্যক্তিগত ইন্টারভিউতে, খেলার ছলে মজা করে, আচ্ছা পাকা পরম নাম কেন আপনার, সেটা আলাদা। হ্যাঁ, বা কে একটা বলেছিল, অপুদা বোধহয় একবার বলেছিল পরম তো জন্ম জ্যাঠা, এরকম একটা কিছু। হ্যাঁ, এই জাতীয় জিনিসগুলো আর কি। তো এগুলো মানে আমার তো মজা লাগে এগুলো শুনলে, যদিও এগুলো আপ্তবাক্য, মানে আপ্তবাক্য মানে হচ্ছে জাস্ট লুজলি মেড কমেন্টস আর কি। বাট সেগুলো মাইন্ড করার মতো কোনো কমেন্ট না, সেগুলো মজাই লাগে শুনে আজকে আমার ইন রেট্রোস্পেক্ট। না, আমারও তো হয়ে গেছে 22-23 বছর। আর এই 22-23 বছর হয়ে যাওয়াটা ইটসেলফ, তুই যেটা বললি তোর বয়সে 22-23 বছর হয়ে যাওয়াটা মানে হিউজ থিং। কারণ এত ছোট থেকে শুরু হয়েছে, তাও শুরু হয়েছে কি মানে দারুণ দারুণ মানুষজনের সঙ্গে শুরু হয়েছে। কারেক্ট, সেটাও একটা তো। আর ওই বয়সে লোকে চিনছে, লোকে জানছে, হাউ টু হ্যান্ডেল দ্যাট। ওই বয়সে কি মানুষের মাথায় থাকে? আমার ওইটা নিয়ে কখনো প্রবলেম হয়নি, আমি এটা নিয়ে শিওর। আচ্ছা, এটা নিয়ে আমি শিওর। ওই ফেম হ্যান্ডলিংটা ইট নেভার ওয়েন্ট টু মাই হেড। আই ওয়াজ ইনক্রেডিবলি ফেমাস। আমার 23-24 বছর বয়সের মধ্যে আমি টেলিভিশনের সুপারস্টার ছিলাম, সবাই জানে এটা। হ্যাঁ, সবথেকে পপুলার একজন। মানে আমি মানে আমার আনন্দলোকে ইন্টারভিউ বেরোতে হচ্ছে টিভির সুপারস্টার পরমব্রত বলে, আমি ছিলাম। হ্যাঁ, সেটা হ্যান্ডেল করতে সেই কোনোদিন প্রবলেম হয়নি। ওটা নিয়ে আমি কোনো, ইনফ্যাক্ট ওটা নিয়ে আমি যদি আরেকটু যত্নবান হতাম আমার অভিনেতা পরিচয়টা নিয়ে, তাহলে অনেকে মনে করেন, যারা মানে অনেকেই আছেন তারা নিশ্চয়ই শুভানুধ্যায়ী ইন্ডাস্ট্রিতে, তারা মনে করেন যে পরমের সমস্যাটাই হচ্ছে পরম অনেক কিছু করার চেষ্টা করে, পরম একটা জিনিস ফোকাস করলে ভালো করতো। তারা বলেওছেন অনেক সাক্ষাৎকারে। এবার সেইটাই হচ্ছে প্রবলেম। আর তাদের যেটা হয়তো বুঝতে অসুবিধা হয়, বা তাদেরকে আমারও হয়তো বোঝানো হয়ে ওঠেনি, সেটা হচ্ছে যে আসলে সেটা তখনই হওয়া যায় যখন যে জিনিসটা দিয়ে আমি কাজ করা শুরু করেছি সেটাকে আমি জীবনের শেষ চৌকাঠ ভাবছি, বা এটাই চিরকাল হতে চেয়েছি, বা এটাই আমার চিরকালের অ্যাসপিরেশন ছিল, এটা যদি হয়ে থাকতো আর কি। তা তো নয়, আমি তো অভিনেতা হতেই চাইনি। তো অভিনেতা হয়েছি, এটা রোজগার আমার প্রয়োজন, আমাকে রোজগারটা দিচ্ছে, তার সঙ্গে ভালোও লাগছে, তার সঙ্গে আমি টেকনিক্যাল কাজটা পুরো এই যে আমি তুই তোকে যেটা বলছিলাম আমি খুব টেকনিক্যাল একজন ডিরেক্টর, এটা কোথা থেকে শেখা? এটা ফিল্ম স্কুল থেকে শেখা না, এটা আমার একদম হচ্ছে যেভাবে এটা হচ্ছে একদম বাংলা মেগা সিরিয়ালের সেটে কিভাবে কম্পোজিশন করা হতো হ্যান্ড ক্রেন দিয়ে, সেখান থেকে আমার সেন্স অফ কম্পোজিশন শেখা, বুঝতে পেরেছিস? হ্যাঁ, তো সেখান থেকে ফিল্ম স্কুল অবধি পুরো আর্টটা ঘটেছে। এবং তারপর মানে হিন্দিতে তুই একজন মানে টপ লেভেলের ডিরেক্টরের সঙ্গে কাজ করা, পুরোটা আছে। এর মধ্যে সুজিত মুখার্জি আছে, কৌশিক গাঙ্গুলি আছে, সবাই আছে। তো এবার বিষয়টা হচ্ছে যে, তো আমি যেহেতু এটা কখনো খুব সিরিয়াসলি নিইনি যে ও আচ্ছা অভিনয় করে আমার এত নাম হয়েছে, আমাকে আমার 23 বছর বয়সের মধ্যে লোকে আমাকে সুপারস্টার বলছে, টেলিভিশনের স্টার বলছে। হ্যাঁ, এটা কিন্তু সিরিয়াসলি নিলে তো আমি কত কি করতাম। নিলে তো আমি ওই বয়সে 6 রকম পারফিউম কিনতাম, 3 রকম গাড়ি কিনতাম, হ্যাঁ, এত জামা কাপড় কিনতাম, আমি যেগুলো দেখি আজকালকার বাচ্চা ছেলেমেয়েরা যেগুলো করে আর কি। এখন সময়টাও বদলেছে অবভিয়াসলি, বাট আমি কিছুই করিনি। আমি মানে একদম সাধারণ গড়ফার বাড়িতে থাকতাম, একটা গাড়ি কিনেছিলাম ছোটো মতো, হ্যাঁ, সেটা নিয়েই, আর সারাক্ষণ স্বপ্ন দেখতাম কী করে সিনেমা বানানো যায়। সো এইটা তো কখনো
তাহলে তো একটা জিনিস খুব পরিষ্কার, এই যে তুই বললি যে অনেকে বলে পরম অনেক কিছু করার চেষ্টা করছে, আসলে তো পরম অনেক কিছু করার চেষ্টা করছে না, পরম তো এটাই করতে চেয়েছিল, চিরকাল এটাই করতে চেয়েছিল। সেটাই। কিন্তু বাই ডিফল্ট পরিস্থিতিটা তৈরি হয়েছে অভিনেতার, এবং সেটাকে তো সেটা হচ্ছে যে হাতের লক্ষ্মী তো কেউ পায়ে ঢালে না, একদম, এবং সেটা প্রয়োজনও ছিল একদম। এবং সেটা আমাকে খ্যাতি দিয়েছে, আমাকে আর্থিক সচ্ছলতা দিয়েছে, স্বাচ্ছন্দ্য দিয়েছে। সেটাকে তো আমি একদিনে ছড়িয়ে ফেলতে পারি না, সেটা সেই মাধ্যমটার প্রতি তো অনুচিত হবে, সেটা সেই ক্রাফটটার প্রতি তো অনুচিত হবে, একদমই তাই, এবং সেটা আমার ভালোও লাগে, কিন্তু হয়তো তার থেকেও ভালো লাগে অন্য একটা জিনিস করতে, এবং সেটাই আজীবন করতে চেয়েছি। হয়তো আগের থেকে কিছুটা বেশি করছি সেটা আজকাল, বা বেশি করার সুযোগ পাচ্ছি, বা তুই কনসিয়াসলি ভেবেওছিস যে আমি বেশি করব। কারেক্ট, সেটা ওটা সিদ্ধান্তগতভাবে বেশি করছি। একদম। আরেকটা জিনিস বল আমাকে, তোর এবার তোর একটু পার্সোনাল জায়গা, কারণ এই পুরোটা তো তোর পার্সোনাল কনসেপ্ট, তোর ইন্টারনাল সেলফের সঙ্গে খুব বেশি কানেক্টেড। তো থ্রু দিস জার্নি অবভিয়াসলি আমাদের বিভিন্ন কিছুর মধ্যে দিয়ে যেতে হয়, এবং পেন ইজ এ পার্ট অফ লাইফ। তুই পেন হ্যান্ডেল কী করে করিস? কারণ এক্ষেত্রে আমি দেখেছি অনেক মানুষ পেন হ্যান্ডেল না করতে পেরে দে ডু সার্টেন থিংস যেটা তাদের করা উচিত ছিল না, হয়তো সেটা ভুল হয়ে যায়। তোর ক্ষেত্রে হাউ ডু ইউ হ্যান্ডেল পেন? কারণ পেন তো হতেই থাকে নিশ্চয়ই। দেখ, অনেক রকম পেন, মানে অনেকে জানেও না। ইনফ্যাক্ট এই ব্যাপারটা কথা বলবো যে ধর অনেকে দেখবি তাদের জীবনে অনেক সাক্ষাৎকারে তাদের স্ট্রাগলের কথা বলেন, তারা সেই স্ট্রাগলের কথা বিরাট বড় বড় অক্ষরে ছাপা হয় বা ফলাও করে বেরোয়, এবং সেটার প্রতি সম্পূর্ণ সম্মান আছে আমার। মানে অনেক মানুষ আমার থেকে অনেক আরও ক্ষুদ্র, আরও রিমোট, আরও মানে কী বল ব্যাকওয়ার্ড জায়গা থেকে এসে তাদের জায়গা তৈরি করেছেন। তাদের সংগ্রামটার কথা আমি কল্পনাও করতে পারি না। কিন্তু আবার আমারও একটা সংগ্রাম ছিল, আছে এবং থাকবে। রাইট, হ্যাঁ, একদম শুরুতে যেটা বলেছিস তুই, হ্যাঁ, যে এটা কিন্তু কখনো শেষ হয় না। এবং মানে আমি যদি আজকে বলে নিই সেই সব স্ট্রাগলের দিন ছিল, তার মানে কি আজকে স্ট্রাগল নেই? তার মানে এসে গেছি, জায়গায় পৌঁছে গেছি, সর্টেড সেট? না তো। না, হ্যাঁ, আমার তো কালকের দিনটাও স্ট্রাগল, বিকজ আমার তো এখনও প্রমাণ করা বাকি অনেক কিছু। একজন পরিচালক হিসেবে প্রমাণ করা বাকি, একজন প্রযোজক হিসেবে প্রমাণ করা বাকি, হ্যাঁ, হয়তো বা একজন অভিনেতা হিসেবে প্রমাণ করা বাকি। তো লাইফ ইজ এ স্ট্রাগল ইটসেলফ। তো সেই সব স্ট্রাগলের দিন এই যে পাস্ট টেন্স করে দেওয়া, এটাতে আমি বিশ্বাসই করি না, এক নম্বর। সেই জন্যে খুব বড় করে নিজের স্ট্রাগলের গল্প বলা এটাতেও বিশ্বাস করি না। কিন্তু দ্য ফ্যাক্ট রিমেন্স যে একজন যখন 20 বছর বয়সে তার বাবাকে হারায়, হ্যাঁ, তাদের পারিবারিকভাবে তাদের তখন ব্যাংকের সেভিংসে ঠিক 2500 টাকা পড়ে আছে। ইটস টাফ, ইটস নট ইজি। হ্যাঁ, হ্যাঁ, মা কর্মরতা ছিলেন ডেফিনেটলি, কিন্তু তেমনি আবার এরম কিছু কাজ করতেন না যে তাতে প্রচুর, খুব মানে আর্থিকভাবে খুব নিম্নমধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি, এবং মানসিকভাবে ভীষণভাবে লিবারেল এবং প্রোগ্রেসিভ একটা পরিবারে বড় হয়েছি, কিন্তু আর্থিকভাবে কিন্তু একদম লোয়ার মিডল ক্লাস। তো সেটা হয়েছে। তারপর ধর মার অত অল্প বয়সে চলে যাওয়া, সেটা তুইও দেখেছিস ইনফ্যাক্ট ফর দ্যাট ম্যাটার। তো 33 বছর বয়সে বাবা মা হারা হয়ে যাওয়াটা এগেন ইটস নট ইজি। হ্যাঁ, ইট ইজ নট অ্যাট অল ইজি। হ্যাঁ, তো কেউ নেই, এবং এমন না যে আমার বিরাট এক্সটেন্ডেড ফ্যামিলি ছিল বা আছে। কিছু মাসিরা আছেন, একজন দুজন, তারপরে মারাও গেছেন ইনফ্যাক্ট। তো তাদের সঙ্গে যোগাযোগ ছিল না। মা চলে যাওয়ার পর থেকে তাদের সঙ্গে যোগাযোগটা আমি ইচ্ছে করেই বাড়াই, বিকজ তারাই আমার একমাত্র পরিবার। কেন বাবার দিকটাও কেউ নেই বেঁচে অলমোস্ট। আর পিসির সঙ্গে যোগাযোগ পিসি রাখিনি, বহু যুগ হয়ে গেছে, আমি জানি না কেন, কোথা থাকেন তাও জানি না। তো সেই মাসিরা বাদ দিয়ে আর কিছু কাজিনস সারা পৃথিবীর বিভিন্ন কর্নারে ছড়িয়ে ছিটিয়ে থাকা বৃহত্তর ঘটক পরিবারের, মানে আমার মায়ের দিককার পরিবারটার কিছু কাজিনস ছাড়া কোনো আত্মীয় স্বজন নেই। সেই জায়গা থেকে একটা বাড়িকে বাড়ি রাখা, হ্যাঁ, সে এবং ভিতরে ভিতরে কোথাও যেন সেন্স অফ হোম মানে কিন্তু একটা ইটকাঠের বাড়ি না, সেন্স অফ গোয়িং ব্যাক হোম অ্যাট দি এন্ড অফ দ্য ডে, কোথাও একটা শিকড়টাকে বজায় রাখা, সেটা খুব কঠিন। তো সেইটা করতে হয়েছে আমাকে। হ্যাঁ, নিজেকে দায়িত্ব নিয়ে বাড়িটা যাতে হোটেল না মনে হয় বা গেস্ট হাউস না মনে হয়, সেইটাকে তৈরি করতে হয়েছে, সেটাকে বজায় রাখতে হয়েছে। এবং আমি দীর্ঘদিন অবিবাহিত ছিলাম, একটি লং ডিস্টেন্স রিলেশনশিপ ছিলাম। তার ফলে আমি যে খুব সারাক্ষণ আমার মানে পার্টনারের বা আমার
প্রেমিকার সাহায্য পাচ্ছি এমনটা নয়। হ্যাঁ, আমার প্রেমিকা ফর দ্য লংগেস্ট টাইম বিদেশিনী ছিলেন, তিনি সবসময় এখানে থাকতেন না, তো সেই কারণে এটা নিজেকেই করতে হয়েছে। এবং এটাতে তো নিজের সঙ্গে কন্টিনিউয়াস একটা কনভারসেশনও করে যেতে হয়েছে। 100%। আই হ্যাভ টু ডু ইট, আই হ্যাভ টু ডু ইট, আই হ্যাভ টু ডু ইট। হ্যাঁ, মানে আই হ্যাভ টু ডু ইট এই কারণে যে এটা এমন না যে কেউ আমাকে বলে দিয়েছে, কেউ মানে ওপর থেকে নিদান দিয়েছে যে করো, না হলে না, তো নিজের প্রয়োজনে করতে হবে, কেন না হলে আমি মনে হবে আমি শিকড়হীন, শিকড় ছাড়া হয়ে যাব। কেননা এই শহরটা, এই বাড়িটা, এইখানে আমাকে যেভাবে মা বাবা বড় করেছেন সেটাই তো আমার একমাত্র শিকড়ের সঙ্গে যোগাযোগ, কেননা সেই মানুষগুলো তো আর নেই। ঠিক। হ্যাঁ, তো আস্তে আস্তে এই বাড়িটা তৈরি করা, যেটা আমি একা থাকলেও আরও যাতে সেখানে লোক থাকে এবং সেটা যাতে একটা বাড়ির মতো করে ফাংশন করে। হ্যাঁ, টিপিক্যাল ব্যাচেলার্স প্যাডের মতো করে নয়, যেখানে দিনের শেষে বাড়ি ফিরতে ইচ্ছে করে। মানে কি বলবো, বাবা মা হারা হওয়ার মন খারাপটা সামলে এই ছড়িয়ে ছিটিয়ে থাকা পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ স্থাপন করা যতটা সম্ভব। আর আই এম নট ভেরি গুড এট দিস। অনেকে হয় যে অনেকে খুব লৌকিকতা খুব ভালো পারে, আমি কোনোদিনই ছিলাম না এগুলোতে। সেরকম একটা মানুষের পক্ষে এটা করা আরো ডিফিকাল্ট। হ্যাঁ, আবার নতুন করে করা তো নতুন করে করা, এবং তারা একজন ঢাকায়, একজন নিউ জার্সিতে, একজন লন্ডনে, একজন কোথায়, হ্যাঁ ইত্যাদি। তো তাদের সঙ্গে করা, কেউ কলকাতায়, বাট সব মিলিয়ে ঝুলিয়ে তো সেটা করা। পরবর্তীতে এই সব সময়তেই একটা কাজ করছি, পাশাপাশি আরেকটা কাজ করতে চাইছি, সেই স্ট্রাগলটা বজায় রাখা, এবং সেটা এনাফ অপরচুনিটিস নিজের জন্য তৈরি করা যাতে সেটা করতে পারি। তারপর সেখান থেকে সিরিয়াসলি প্রোডাকশনে ঢোকা মানেই সেটা ধাক্কা থাকবে। ধাক্কা আছেও, সেটার ধাক্কা হয়েওছে বড় আর কি। তা সত্ত্বেও জেদ নিয়ে সেটাকে চালিয়ে নিয়ে যাওয়া, লুকিং ফরওয়ার্ড, এইগুলোই কিন্তু আসল মানুষের স্ট্রাগল। হ্যাঁ, এইগুলোই সব থেকে বড় লার্নিং কার্ভও বটে। মানুষ কিন্তু এভাবেই শেখে। যে পয়েন্টটা আমি মনে করবো যে ভাই আমার স্ট্রাগল শেষ, এই তো বাস আমার ব্যাংকে এই টাকা আছে, এবার আমি এই কাজটাই করে যাব যতদিন আরও আগামী 20-25 বছর, এবং করতে করতে এই আমার ধন সম্পদটা বৃদ্ধি পেতে থাকবে, এটাই আমার আগামী 25 বছরের, এটাই আমার জীবন এবং এটাই আমার জীবিকা, এরকমই আমার জীবনটা। এটা যদি ভেবে নিই, এটা একভাবে ভাবার, মানে একভাবে নিশ্চয়ই বাঁচার এটা একটা উপায়। আরেকটা হচ্ছে যে না, যে আমার আরও জিনিস করার আছে, আরও যেগুলো করবো ভেবেছি এখনো করা হয়নি, তার 20% করা। অর্থাৎ এটা কিন্তু আরও টাকা, আরও খ্যাতির জন্যে না, এটা হচ্ছে যে গল্পগুলো বলতে চাই সেই গল্পগুলো বলা বাকি, যে জিনিসগুলো মানুষকে বলতে চাই আমার কাজের মধ্যে দিয়ে সেগুলো বলা বাকি, সেই তাগিদটা। সেই জন্যে হয়তো কোথাও মনে হয় যে দ্য স্ট্রাগল ইজ নেভার এন্ডিং। অ্যাবসলিউটলি। এবং যেই ইন্টারনাল কনভারসেশনের কথাটা তুই বলছিস, যেই কন্টিনিউয়াসলি, এইটা দুটো আছে, একটা হলো তোর পার্সোনাল সাইড, একটা হলো প্রফেশনাল সাইড, এই দুটোই তো একসাথে কন্টিনিউয়াসলি করে যেতে প্যারালালি চলে, এটা একদম সাইমালটেনিয়াসলি চলে। এবং এখানে আরও একটা জিনিস আছে, একটা পয়েন্টে এসে এই যে একটা ইন্টারনাল কনফ্লিক্ট কন্টিনিউয়াস, এটাকে কি করে শান্ত করা যায় তারও একটা লড়াই চলতে থাকে অ্যাট দ্য সেম টাইম। হ্যাঁ, মানে একটা পয়েন্টে নিজেকে বলতে হয় যে হ্যাঁ তাগিদটা আছে, কিন্তু তাগিদটা রাত্রি 12টা অবধি জাগিয়ে রেখো, একদম রাত্রি 8টায় সুইচ অফ করে দাও, শান্ত হও, 8:30টার সময় সুইচ অফ করে দাও, একদম। হ্যাঁ, হ্যাভ টি, কফি, নট কফি আইডিয়ালি, বিকজ কফি তাগিদটাকে বাড়িয়ে দেয়। হ্যাঁ, হ্যাভ টি, হ্যাভ আ ড্রিঙ্ক অর হোয়াটএভার, হ্যাভ ডিনার, স্পেন্ড টাইম উইথ ইয়োর, মানে নিজের সঙ্গে যে আছে বাড়িতে তার সঙ্গে সময় কাটাও, নিজের সঙ্গে সময় কাটাও, একটা বই পড়ো, একটা সিনেমা দেখো, আর কিছু না হোক খাটের দিকে, পাখার দিকে তাকিয়ে থাকো শুয়ে। হ্যাঁ, এইটা প্রচণ্ড জরুরি, খুব জরুরি। এটা না করলে কিন্তু এই তাগিদটা আবার সারাক্ষণ ঘড়ির মতো চলতে থাকলে সেটা কিন্তু মানুষকে আবার মেরে ফেলে। সো এই সুইচ অফটাও করা দরকার, ঠিক। সেইটাও কিন্তু শিখতে হয়েছে, সেইটা শেখাটা হ্যাজ বিন ইনফ্যাক্ট দ্য টাফেস্ট পার্ট। সব থেকে কঠিন কাজ হচ্ছে একটা ওটা, ঠিক আছে বাকিটা কাল, নিজেকে এতটা বোঝানো, নিজেকে এতটা পরিষ্কারভাবে কনভিন্স করা, এটা ভীষণ। তাগিদটা থাকবে, তাগিদটাকে টেম্পোরারিলি ওই পুরোনো দিনের রেডিওর মতো 12টায় অফ করে দাও আর কি, আবার কাল সকালে সম্প্রচার শুরু হবে, একদম ঠিক আছে ওইটা একদম। এটাতে কি হয়, মাঝে মাঝে আমরা মিথ্যে কথা বলি নিজেকে, যে করলাম সুইচ অফ, ভাবলাম হয় না, টিকে চলতে থাকে ফ্রিকোয়েন্সিতে, পুরো একটা প্রসেস। সেইটাতে আমার ক্ষেত্রে সাহায্য করে হচ্ছে, যেটা সব থেকে বেশি সাহায্য করে সেটা হচ্ছে যে মিউজিক। সেটা মিউজিক সবসময় যে বাজানো তা না, আমি দেখেছি অনেক ভেবে চিন্তে আমি এত রকমের গান বাজনা শুনি,
ভালোবাসি, সারা দিন শুনি। সেটা একেবারে বলিউড মানে চলতি হিন্দি গান থেকে পুরনো বাংলা গান প্রচণ্ড শুনি বেশি। কিন্তু এই যে সুইচ অফ করার মুহূর্তটায় সাহায্য করে দু ধরনের গান আমাকে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এটা আমি এই 43 বছর বয়সে আমি বুঝতে পেরেছি। এক, বিশুদ্ধ পাশ্চাত্য মার্গসঙ্গীত, ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক, এর একটা বৃহতের ধারণা দেয় কোথাও একটা, একদম, যে অনেকটা বড় আসলে পৃথিবীটা, আমি একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র ধুলোর থেকেও ছোট, এতটা করার দরকার নেই, এত সিরিয়াসলি নেওয়ার দরকার নেই। চিল, কাল সকালে সম্প্রচার শুরু, ঠিক আছে? এইটা আমি দেখেছি যে এটা একটা ধরনের মিউজিক, আরেকটা রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রনাথের গান, দ্যার ইজ নো ডাউট অ্যাবাউট ইট। যে কোনো দিন যে কোনো সময় খুব হাইপার লাগলে জাস্ট এই দুটো ধরনের মধ্যে যে কোনো একটা গান চালিয়ে দিলে আমি দেখেছি আস্তে আস্তে ওটা আমার একটা থেরাপির মতো কাজ করে। আস্তে আস্তে স্নায়ুতন্ত্রীগুলো শান্ত হয় এবং মনে হয় যে সম্প্রচার বন্ধ করার সময় এসছে আজকে। হয়তো কোনো কোনো দিন আগেও হয়, বিকেল 5টায় মনে হলো হয়তো সম্প্রচার বন্ধ করি আজকে, হ্যাঁ, তখনও ওটা প্রয়োজন হয়। কিন্তু রাত্রিবেলা আমি দেখেছি এটা অব্যর্থ ওষুধের মতো কাজ করে। তো এই মুহূর্তে তোর নেক্সট কাজ কি কি আসতে চলেছে? অভিনেতা হিসেবে যে কাজগুলো করে স্পেসিফিক্যালি খুব আনন্দ পেয়েছি এবং যেগুলো আই এম লুকিং ফরওয়ার্ড টু, তার মধ্যে আছে হচ্ছে সৃজিতের পরের ছবিটা, সত্যি বলে সত্যি কিছু নেই বলে ছবি। আমার মনে হয় একটা ইন্টারেস্টিং ছবি হবে। কৌশিক গাঙ্গুলির অসুখ বিসুখ বলে একটা ছবি করেছি। এমন নয় যে আমি সেখানে খুব আমার লোকে সাধারণত আমাকে যে ধরনের চরিত্রে প্রত্যাশা করে তার থেকে খুব যে আলাদা চরিত্র তা নয়। আচ্ছা, কৌশিকদা পছন্দ করে না আমাকে ওভাবে কাজ করতে। কৌশিকদা মোটামুটি আমায় যেভাবে দেখতে পছন্দ করে সেরকম ভাবেই কাজ করে, মোরাললেস। কিন্তু ছবিটা মিষ্টি একটা ছবি। সত্যি বলে সত্যি কিছু নেইতে আমার চরিত্র যেরকম সেভাবে কেউ আমায় কখনো দেখেনি, এটুকু আমি দাবি করে বলতে পারি। সোনার কেল্লায় জকেট ডন বা জকেট ডন ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবিটি, এইটা কারণ আমি ব্যাপক অ্যাকশন করেছি ছবিটাতে, ম্যাসিভ। হ্যাঁ, ঠিক আছে, এটা কি প্রথমবার এত বেশি অ্যাকশন করলি? এই ডিগ্রির অ্যাকশন এই প্রথম আর কি। এবং ছবিটা খুব বড় মাউন্টিং এ তৈরি, জয়সলমীরে পুরোটা শুট, এবং একদম ক্লাসিক্যাল ট্রেজার হান্ট যেরকম হয় তাই। এবং আমি টিজারটা দেখলাম, আমাকে রিসেন্টলি দেখালো সুরেন্দ্রের অফিসে, দেখে আমার বারে এরকম মনে হয়েছে আর কি। তো এই 3টে বাংলায়, হিন্দিতে যে কটা কাজ মুক্তি পাবে তার মধ্যে একটি কাজ করে আমার দারুণ আনন্দ লেগেছে। সেটা হচ্ছে একটি ছবি যার নাম গুলাবি। এটি জিও স্টুডিওর একটা ছবি। এটি গুজরাটে সেট একটা গল্প। হুমা কুরেশি মুখ্য ভূমিকায় আছেন, এবং যদি কোনো মেন লিড থাকে ছবিটার, মানে পুরুষ কেন্দ্রীয় চরিত্র থাকে, সেটা আমার। আচ্ছা, এটাতে আমি গোটা ছবি জুড়ে একদম একটা রাস্তার গুজরাটি অ্যাকসেন্ট বলেছি। তো সেটা ওরা কেউ ভাবেনি আমি বলতে পারবো। হ্যাঁ, পরিচালক নিজে, গোটা টিমটা গুজরাটি ছিল। আমরা শুটিং অধিকাংশটা আহমেদাবাদে করেছি ইনফ্যাক্ট আর কি। ওরা কল্পনাই করতে পারেনি, যেটা আমি বলতে পারবো। আমি নিজেও থরথর করে কাঁপছিলাম। প্রথম 2 দিনের পর তৃতীয় দিন থেকে ইট বিকেম সো মাচ ফান। আচ্ছা, হ্যাঁ, এবং ওরা ফার্স্ট কাটটা দেখার পর আমাকে বলছে যে, মানে ওরা অবাক বিস্ময় যে এটা কী করে করলি তুই, মানে হ্যাঁ আমিও জানি না কী করে হয়েছে, ইট ওয়াজ সো মাচ ফান। খুব খুব মজা হয়েছে। আই উইল বি লুকিং ফরওয়ার্ড টু দিস ফিল্ম। আর আরও এটা ফিল্ম, দিস ইজ এ ফিল্ম। আর আরও কিছু বাংলা হিন্দি মিলিয়ে অনেকগুলো অভিনেতা হিসেবে কাজ আছে, যেগুলো নিশ্চয়ই ভালো, বাট সব থেকে তাকিয়ে আছি বা মুখিয়ে আছি অভিনেতা হিসেবে এই কয়েকটি কাজের দিকে। পরিচালক হিসেবে আগামীতে মুক্তি পাবে হচ্ছে খুব শিগগিরই এই রাত তোমার আমার বলে ছবিটি, যেটি অঞ্জন দা এবং অপর্ণা সেনকে নিয়ে যে ছবিটা বানানো। এটা একটি রাত্রির গল্প, দুটো বুড়ো বুড়ির গল্প বেসিক্যালি। হ্যাঁ, I am also looking forward to this, কারণ দুজন অভিনেতা, এটা নিজস্ব ছন্দে চলা একটা ছবি। এছাড়া আই এম ভেরি এক্সাইটেড অ্যাবাউট আবার হাওয়া বদল 2, যেটা আমার পার্সোনালি মনে হয় এবারে ক্রাইসিসটা আরও ম্যাচিওর, এবং এবারের ব্যাপারটা আরও মজার, মানে আরও ফিজিক্যালি মজার জিনিসটা আর কি। হ্যাঁ, আর একটি
খুবই স্পুকি একটি হরর ফিল্ম আমি বানিয়েছি। আচ্ছা, বানানো হয়ে গেছে? হ্যাঁ, যেটাতে শুধু আমি আর ঋত্বিক আছি। হ্যাঁ, আর অতিথি চরিত্রে পায়েল সরকার আছেন, কিছু বিদেশি অভিনেত্রী আছেন। এটার নাম এখানে অন্ধকার, ছবিটার নাম। আচ্ছা, এটাও একটা পাবলিশড ভয়ের গল্প থেকেই অ্যাডাপ্ট করা। বৈশালী দাশগুপ্ত নন্দী বলে এক ভদ্রমহিলা, এগেন সানডে সাসপেন্সই শোনা গল্পটা আমার, এটা সত্য নিয়ে আমরা ছবিটা বানিয়েছি। আর আমি বানাতে চলেছি খুব শিগগিরই হইচইয়ের জন্য আরেকটি কাজ। সেটা একটা ছোট্ট, আমি এদিক ওদিক শুনতে পেয়েছি। এটা মানে এখনো অবধি হয়তো গত 5-7 বছরের সব থেকে জনপ্রিয় যে সুপারন্যাচারাল স্পেসে সব থেকে জনপ্রিয় ভৌতিক গল্পের স্পেসে আর কি, ভোগ বলে যে গল্পটি অভিক সরকারের, সেই গল্পটি নিয়ে আমি একটি কাজ করতে চলেছি, সিরিজ, যেটাতে মুখ্য ভূমিকায় অনির্বাণ থাকছে। আমার অনেক দিনেরই অনির্বাণ আমরা প্ল্যান একসঙ্গে কিছু করার। অনির্বাণ ঠিক এই স্পেসের লোক নয়, কিন্তু অনির্বাণকে আমি বললাম যে অনির্বাণ তোকে করতে। অনির্বাণ বললো যে এতদিন ধরে প্ল্যান করছি, তুমি করলে এরকম একটা গল্প। বাট গল্পটা শোনার পর হি অলসো গট ভেরি এক্সাইটেড। সো তো এইটাতে আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড। এটা আমিও লুকিং ফরওয়ার্ড, আই থিঙ্ক এভরিওয়ান উইল বি লুকিং ফরওয়ার্ড, কারণ ভোগ ইজ এ ভেরি পপুলার স্টোরি। ভেরি পপুলার। ভোগ কিভাবে অ্যাডাপ্ট করা হচ্ছে এটা তো দেখার জন্য মানে সিরিয়াসলি মুখিয়ে থাকবে। এটা আমিও মুখিয়ে আছি, এটা মানে নিজে কাজটা করার জন্য এটা করছি। এবং আরও বেশ কয়েকটা ছবি প্ল্যানিং চলছে, যেগুলো এক্ষুনি বলার জায়গায় নেই। সেই ছবিগুলি যেরকম বাংলাতে আছে এরকম হিন্দিতেও দু একটা প্ল্যান আছে। সেটা কি পরিচালক হিসেবে? হ্যাঁ, আমি যে কটা এখন যেগুলোর কথা বলছি সবকটাই পরিচালক হিসেবে কথা। পরিচালক দুটো, বাংলাগুলোর ক্ষেত্রে প্রযোজকও বটে। আবার হিন্দিতে একটা কাজ আমরা করার চেষ্টা করছি, যেটা প্রযোজক এবং পরিচালক দুটোই আমরা, বা মানে পরিচালক আমি এবং বা শোরানার ক্রিয়েটার আমি এবং প্রযোজক আমরা। তো এইগুলো দিস আর অল অন দ্য কার্ডস যাকে বলে। এগুলো তো আসছেই, ঠিক আছে, বাট যারা আসছে শুনলাম সেটাও তো একটা বেশ সুন্দর একটা সেট অফ কার্ডস, মানে বেশ মজার ব্যাপার। মানে আমার মনে হয় যে আগামী বছরটা মানে ভালোই মন্দ যে স্লেটটা আছে সেই বাংলাতেই, আমি যদি হিন্দির কথা আপাতত ভুলেও যাই, হিন্দিতে অবভিয়াসলি গুলাবির কথা বললাম, খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারে আমার একটা স্পেশাল অ্যাপিয়ারেন্স আছে। একটি ছবি মুক্তির অপেক্ষায় আটকে আছে, অবস্থি ভার্সেস অবস্থি বলে। আর রাজের যে হিন্দি সিরিজটা, যেটা পরিণীতার মানে ওর ছবি পরিণীতার বেস করে যেটা হচ্ছে, সেটার মুখ্য চরিত্র, হ্যাঁ সেটা আছে। কিন্তু আমি যদি হিন্দি আপাতত সরিয়ে রাখি, বাংলার কথা যদি শুধু বলি, বাংলার ক্ষেত্রেও আমি বলবো যে আমার মনে হয় স্লেটটা এক্সাইটিং। একদিকে সুজিতের সত্যি বলে সত্যি কিছু নেই, অন্যদিকে সোনার কেল্লায় যখের ধন, মাঝখানে কৌশিক গাঙ্গুলির একটা ছবি আছে, পথিকৃতের একটা ছবি আছে, শ্রীমান ভার্সেস শ্রীমতী বলে। আমার নিজের আবার হাওয়া বদলে কথা বললাম বা এখানে অন্ধকারে কথা বললাম, দুটোতেই আমি নিজে অভিনয়ও করেছি। এরা আমার আমি সে অর্থে অভিনয় করিনি, বাট হ্যাঁ, আই থিঙ্ক ইটস এন এক্সাইটিং স্লেট। এক্সাইটিং, সত্যি এক্সাইটিং। ফাইনালি আমি জানি যে আড্ডাগুলো দুজন মানুষ এনজয় করে, আমার মনে হয় তোর কিরম লেগেছে আমি তোকে জিজ্ঞেস করবো আড্ডাটা মেরে, এবং এইখানে এসে তোর কিরম লাগলো। প্রথম কথা বলি, এই কথাটা যেটা তুই হাফ বলে ছেড়ে দিলি, যা মানে একটা যখন মিউজিক্যাল পারফরমেন্স দুজন শিল্পী করেন, তারা নিজেরা যদি এনজয় করে, দর্শকও শ্রোতাও এনজয় করে, একদম তাই। তো সেটা খুব জরুরি। একদম, এটা একটা ফরমাইশি ফর্মাল একটা ইন্টারভিউ হলে একদম জঘন্য হতো, একেবারে সেটা হয়নি। আমিও এতটা খোলাখুলি অনেকগুলো জিনিস বললাম, আমার একটু বদনাম আছে ইদানিং একটু খোলাখুলি কথা বলার, কিন্তু তাও বলছি, মানে অন্তরঙ্গভাবে এত খোলাখুলি কথা খুব কমই বলি আর কি। এবং সেটা নিজের কি বলবো, মানে নিজের পার্সপেক্টিভ, নিজের দৃষ্টিভঙ্গিগুলো নিয়ে অনেক কাজের ক্ষেত্রে, বিশেষ করে কাজ নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি, এগুলো নিয়ে এতটা ইনডেপথ আলোচনা করার সুযোগ কম হয়। সেটা সত্যি খুব এনজয় করলাম থারলি। কখন কেটে গেল এতটা সময় সেটা বুঝতেই পারিনি, সেটা আমার দেরি হয়ে গেছে ইনফ্যাক্ট আর কি। কিন্তু না, সত্যি এনজয় করলাম। এবং আমার মনে হয় যে আমি সোল কানেকশনের দু একটা পর্ব দেখেছি আগে, এবং আমার মনে হয় এই প্ল্যাটফর্ম হিসেবে এটা জরুরি। তার কারণ কোথাও একটা আজকের এই যে কিছু করলেই মানে সমাজ মাধ্যমে মানুষকে ছেঁকে ধরা হয় আর কি, আপনি ওটা করলেন কেন,
আপনি ওটা করলেন না কেন, রোল কল যেন আর কি, মানে হয় প্রেজেন্ট প্লিজ বলতে হবে কিংবা অ্যাবসেন্ট থাকতে হবে, এরকম একটা ব্যাপার। আপনি এখন করলেন তখন করলেন না কেন, তখন করেছিলেন এখন করছেন না কেন ইত্যাদি অ্যাটেন্ডেন্স খাতায় লেখা হয়। তো এটা সমাজ মাধ্যমের সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় হওয়ার খারাপ দিক। ভালো দিক আছে অনেক, এটা খারাপ দিকটা। এরম একটা সময় দাঁড়িয়ে আমার মনে হয় যে যারা গণমাধ্যমে কাজ করেন আমাদের মতো লোকজন, তাদের সঙ্গে এরম অন্তরঙ্গ ইনডেপথ আলোচনাগুলো হলে আমার মনে হয় মানুষগুলোকে একটু হলেও চিনতে সুবিধে হয়। ঠিক, আমার অন্তত 2-1 সাক্ষাৎকার দেখে তাই মনে হয়েছে। ঠিক। দেখ, আই ফিল ভেরি ব্লেসড অ্যাবাউট ইট, যে আমার সামনে এসে উল্টো দিকে মানুষটা তার নিজের ভালনারেবিলিটি, ইনসিকিউরিটিস নিয়ে কথা বলে। আমার তো বিরাট কোনো ইয়ে নেই, মানে তাতে তো আমার বিরাট কোনো ক্রেডিট নেই। কোনো একটা কিছু হয়েছে তাতে একটা মানুষ বিশ্বাস, ট্রাস্ট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এবং তাতে মানুষজন সত্যি মানুষটাকে চিনতে পারার দিকে পৌঁছানো যাচ্ছে, দিকে ওরা যাত্রা অন্তত শুরু করে, যাত্রা অন্তত শুরু করে। দ্যাট আই লাভ অ্যাবাউট দিস, মানে আমার নিজে আমি প্রচন্ড এনজয় করি এটা করা, এবং আমার সত্যি ভালো লাগে যখন মানুষও ভালোবাসে, মানুষও যখন বলে যে এনাকে না এইভাবে চিনতাম না, এরকম করে যে পোস্টগুলো দেয় বা এরকম করে যখন মেসেজগুলো আসে আমার কাছে, আই রিয়েলি লাভ ইট। আজকেরটা তো ইট ওয়াজ স্পেশাল, তোর সঙ্গে একটা এপিসোড করাটা ইট ওয়াজ অলওয়েজ স্পেশাল। অনেকদিন ধরে ভাবছিলাম, আই ওয়াজ রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দিস। আর আমি কোনোদিনই এক্সপেক্ট করি না কি হবে, এতটা ভালো আড্ডা হবে বিশ্বাস করে এক্সপেক্ট করি না, আমার মনে হয় তুইও করিস না। বাট ফাইনালি আমরা আজকে এই আড্ডাটার এন্ডে এসে পৌঁছেছি। থ্যাংক ইউ পরম, থ্যাংক ইউ ফর কামিং, থ্যাংক ইউ ফর গিভিং দিস টাইম, অ্যান্ড আপনাদেরকেও থ্যাংক ইউ যে আপনারা সত্যি সত্যি এত ভালোবাসা দেন সোল কানেকশন পডকাস্টকে, যেই কারণে আমি বিভিন্ন গেস্টদের আনতে পারি এখানে। থ্যাংক ইউ। আজকের এপিসোড এখানেই শেষ করছি, দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণে অবশ্যই জানাবেন লিখে যে কেমন লাগলো এই এপিসোডটা, কমেন্ট অবশ্যই করবেন। আর শেষে যেটা বলি আমি সবসময়, এটা হলো স্প্রেড নলেজ অ্যান্ড স্প্রেড পজিটিভিটি, বিকজ নলেজ ইজ পাওয়ার অ্যান্ড পজিটিভিটি ইজ এভরিথিং। টাটা, দেখা হচ্ছে পরের এপিসোডে।